হ্যালো ভিউয়ার্স, আমাদের প্লেবয় গল্পটির সিজন 1 আগে আপলোড করা হয়েছে। এখন সিজন 2 আপলোড করা হলো। তো যারা যারা এখনও সিজন 1টি দেখেননি, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সিজন 1টি দেখে নেবেন। এখন আমি কি করব? একদিকে আমার দেওয়ার কথা সঞ্জিতার সাথে অঙ্গীকার করেছিলাম, এদিকে বাবা মা নীলার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, ওদিকে সাদিয়া আর প্রিয়া, কাকে বেছে নিব? এমন সময় প্রিয়ার কল। আরিয়ান রিসিভ করলো। এই তোর কল দেওয়া? ও শিট, সরি, ভুলেই গেছিলাম। তুই তো ভুলেই যাবি। আহা সরি বাবু, সরি। তোর শরীর গুষ্টি কিলাই। জলদি বাসার ছাদে আয়। এত রাতে? তোকে আসতে বলছি, সময় 2 মিনিট। বলেই প্রিয়া ফোন কেটে দিল। আরিয়ানও আর শুয়ে থাকলো না, এক লাফে উঠে ছাদে চলে গেল। গিয়ে দেখলো ছাদের কিনারায় কেউ দাঁড়িয়ে ফোন টিপতেছে। বুঝতে বাকি নাই যে এটা প্রিয়া। তাই আরিয়ান প্রিয়ার রাগ ভাঙানোর জন্য পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো। সাথে সাথেই প্রিয়া ছাড়িয়ে নিয়ে দিল এক থাপ্পড়। আরিয়ান গালে হাত দিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি তোকে অনুমতি দিছি আমাকে ধরার? সরি। তোর সরি তোর কাছেই রাখ, আমি চললাম। প্রিয়া হাঁটা ধরলো। আরিয়ান প্রিয়ার হাত ধরে ফেললো। সরি বললাম তো। প্রিয়া কিছু না বলেই হাত ছাড়িয়ে নিয়ে সোজা চলে গেল। আরিয়ান প্রিয়ার দিকে তাকিয়েই থাকলো। যে পারছে আমাকে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমার কি দোষ? নীলার সাথে ব্রেকআপ হয়েছে, নীলাকে সহ্য হচ্ছিল না, তাই তো সাদিয়াকে প্রপোজ করছিলাম, না করে দিল, একদমই না। তারপর পছন্দ করলাম প্রিয়াকে, প্রিয়াকে পটানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই সাদিয়া ফিরে এসে প্রপোজ করে বসলো, হুমকি দিল, এর মধ্যে আবার প্রিয়াও প্রপোজ করে বসলো। আমি নিজে পাকনামি করে নীলাকে ফাঁসাইতে গিয়ে নীলাই আমাকে ফাঁসাইয়া বিয়ে ঠিক করে ফেললো। আজ আবার সঞ্জিতা, যার কথা ভুলেই গেছিলাম, প্রায় সেও হাজির। আবার মিথিলা তো আছেই। বাহ বাহ, কপাল। যে শুনবে সেই বলবে আমার থেকে লাকি কেউ নাই। কিন্তু আমার যে কি পরিমাণ ফাটছে তা বুঝার কেউ নাই। এখন আমি কি করব? পরদিন আরিয়ান রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। রাস্তায় আসতেই চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা। কারণ সঞ্জিতা দাঁড়িয়ে রয়েছে। সঞ্জিতা আরিয়ানকে দেখেই আরিয়ানের কাছে চলে আসলো। উপস, এত দেরি তোমার? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। তুমি আমার বাসা চিনলে কিভাবে? আরে তোমাকে চেনে না এখানে কেউ নেই, নাম বলতেই সবাই বাসা চিনিয়ে দিল। সংগঠন তোমার অনেক ফেমাস, বোঝাই যাচ্ছে। তো কেন এসেছো? কেন এসেছি মানে, আজকে আমরা ঘুরবো সারাদিন। আমার ক্লাস আছে। আর যেতে হবে না ক্লাসে। কিন্তু আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তুমি বলতে না যে তুমি আমার জন্য পৃথিবীর সব ছেড়ে দিতে পারবা, তাহলে আজ ক্লাসটা ছাড়তে পারছো না? আসলে আসল নকল বুঝি না, আজ তুমি আমার সাথে ঘুরবা, এটাই শেষ কথা। সঞ্জিতা রিক্সা ডাক দিল। সঞ্জিতা উঠে বসলো। কি হলো, ওঠো। এখন যদি ওরা এসব বলতে যাই প্রচুর কষ্ট পাবে। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। তার থেকে ভালো কিছুদিন যাক, তারপর বুঝিয়ে বলবো সবকিছু। আশা করি বুঝবে। আরিয়ান রিক্সায় চড়ে বসলো। রিক্সা একটা নিরিবিলি জায়গায় এসে থামলো। তারপর হারিয়ে গেল অজানায় দুজন। আরিয়ানের কাঁধে সঞ্জিতা মাথা দিয়ে বসে আছে। মনে পড়ে আরিয়ান, তুমি আমাকে বলতে বিয়ের পর এভাবেই আমি তোমার কাঁধে মাথা রাখবো, তারপর নীল আকাশ দেখবো। তা কি ভুলা যাবে? কত রোমান্টিক চ্যাটিং করতাম আমরা, ভাবতেই আমি একা হেসে দিতাম। তুমি কিন্তু আগের থেকেও আরো সুন্দর হয়ে গেছো। ধুর পাগল, কি বলো? সত্যি বলছি। খুনসুটিতে দুপুর হয়ে গেল। দুপুরবেলা দুজন রেস্টুরেন্টে খাইতে গেল। খাবার অর্ডার হলো, খাবার আসলো। আজ কিন্তু আমি তোমাকে খাইয়ে দিব। কি বলছো? এটা তোমার ড্রিম ছিল, মনে পড়ে বারবার বলতে রাজি হয়ে যাও, বিয়ে করে ফেলি, তারপর প্রতিদিন তোমার হাতে খাবো। তখন তোমার কথাগুলো শুনে শুধু হাসতাম। আরিয়ান সঞ্জিতার দিকে তাকিয়ে আছে। পুরনো সব কথা মনে আছে দেখছি। তার মানে আমি একাই এসব স্মৃতি আগলাইয়ে রাখিনি, সঞ্জিতাও রেখেছে। কি হলো, কি ভাবছো? সঞ্জিতার কথা শুনে আরিয়ানের ভাবনা ভাঙলো। তুমি এটাই তো ভাবছো যে আমি এসব মনে রেখেছি কিভাবে? আসলে তোমার প্রতিটা স্মৃতি আমি মনে রেখেছি। আচ্ছা হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আরিয়ান হাঁ করলো। সঞ্জিতা আরিয়ানকে খাইয়ে দিল। কখনো কল্পনাও করতে পারিনি তুমি একদিন আসলে আমাকে খাইয়ে দিবে। আসলে আমি খুব লাকি। কিন্তু সঞ্জিতা, তুমি ভুল সময়ে ফিরে এসেছো। জানি না সব জানার পর তোমার রিয়েকশন কি হবে, কিন্তু এইটুকু শিওর, এখন আমার জীবনে কেউ না থাকলে তোমাকে আমি বিয়ে করতে 1 মিনিটও দেরি করতাম না।
সঞ্জিতা আরিয়ানকে খাইয়ে দিচ্ছে। রেস্টুরেন্টের অন্য লোকেরা দেখে তাকিয়ে আছে। এমন সময় আরিয়ানের ফোনে কল দিল শাওন। রিসিভ করলো। হ্যাঁ বল। জলদি ভার্সিটির পাশের রাস্তা চলে আই, কেন, কি হয়েছে? আসলে দেখতে পাবি। জলদি আই। আচ্ছা আসতেছি। ফোন কেটে দিল। কি হয়েছে? জানি না, শাওন আমাকে জলদি হাসপাতালে যেতে বলছে। ও চলো, আমিও যাই। থাক না, তোমার যেতে হবে না, তুমি বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে। আরিয়ান জলদি রেস্টুরেন্টের বিল দিয়ে সঞ্জিতাকে রিকশায় উঠিয়ে দিল। তারপর নিজে রিকশা নিয়ে হাসপাতালে চলে আসে। ভিতরে ইমার্জেন্সিতে যেতেই আরিয়ান শাওনকে দেখতে পেল, সাথে আরো কয়েকটা মেয়ে যাদেরকে সাদিয়ার সাথে দেখতো। কার কি হয়েছে রে? তার আগে বল, সাদিয়াকে আজ তোর কোনো কিছুর উত্তর দেওয়ার কথা ছিল? হুম। তুই বলিসনি কেন? তার জন্য সাদিয়া বিষকে সুইসাইড করার চেষ্টা করেছে। কি? দেখে আয়, এখনো জ্ঞান ফেরেনি। আরিয়ান ইমার্জেন্সি কেবিনে উকি দিয়ে দেখলো আসলেই তো সাদিয়া। ভাগ্যিস মরে নাই, মরে গেলে তুই ফেসে যেতি। জানি না। আরিয়ান বসে পড়ল। ভাবতে পারছে না এখন ঠিক কি করবে, কাকে কিভাবে সামলাবে। এমন সমস্যা কাউকে কোনো কিছু বলে সামলানোও যাবে না, কাকে বেছে নিবে। এমন সময় ডাক্তার এসে বলল, রোগী এখন পুরোপুরি সুস্থ, আপনারা চাইলে দেখা করতে পারেন, আর হ্যাঁ, বাসাতেও নিয়ে যেতে পারেন। সবাই ভীষণ খুশি হলো শুনে। সবাই ভিতরে চলে গেল দেখা করতে। আরিয়ান যেতেই সাদিয়া সবাইকে বেরিয়ে যেতে বলল। আরিয়ান সাদিয়ার পাশে বসলো। এখন তো আশা করি কোনো সন্দেহ নেই আমি তোমাকে ভালোবাসি। কাজটা কি ঠিক হয়েছে? আমি বলেছিলাম না, 2 দিন সময় দিলাম, উত্তর হ্যাঁ না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে। পাগল তুমি? তার জন্য এমন কেউ করে? যদি মারা যেতে? মরলে মরতাম, তোমাকে না পাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। এত ভালোবাসো আমাকে? প্রচুর। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। উত্তর কিন্তু হ্যাঁ হওয়া চাই। সাদিয়াকে নিয়ে আরিয়ান বের হলো। তারপর সাদিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। বিকালে অফিসে বসে আছে আরিয়ান, প্রচুর চিন্তিত। এত কি ভাবছিস? কি করব এখন আমি? একদিকে নীলার সাথে বিয়ে, মিথিলা আবার হুমকি দিচ্ছে নীলাকে বিয়ে করলে কুরুক্ষেত বানিয়ে ফেলবে। এখানে সাদিয়া আমার জন্য আত্মহত্যা করতেছিল, আবার সঞ্জিতা আমার জন্য টাঙ্গাইল থেকে চলে এসেছে। ওর প্রতি আবার আমি প্রচুর দুর্বল। আবার আমার ক্রাশ প্রিয়া তো আছেই, যদিও সে সাময়িক রেগে আছে, রাগ ভাঙতেই তো আবার ফিরবে। কাকে রেখে কাকে বাঁচবো আমি, তোরাই বল। তুই তলে তলে প্রিয়ার সাথেও চক্কর চালাচ্ছিস, আর আমাদের বলছিস সংগঠনের নিয়ম প্রেম করা যাবে না। আমি করতে চাই নাই, আমাকে বাধ্য করেছিল। আমি এখন একটা কথাই ভাবতেছি, কি? ওর যেভাবে একের পর এক গার্লফ্রেন্ড ব্যাক করলো, কবে জানি ওর ক্লাস 7-এর ক্রাশ তিন্নি এসে বলে, আরিয়ান আমিও এখনো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি তো, হইতেও পারে। আমি বিপদে আছি আর তোরা মজা নিচ্ছিস। আর আরেক মহারানী নীলা যে কোথায় আছে কে জানে। সব সমস্যার মূল নীলা। যদি ব্রেকআপ না করতো, আমার এই সংগঠনও খোলা হতো না, এত ঝামেলাও কাঁধে আসতো না। ইচ্ছে করছে বালডারে খুনই করে ফেলি। তখন আবার আদালত আর জেল তোমার ঠিকানা হবে। অনেক রাতে বাসায় ফিরল আরিয়ান। এসে মোবাইল হাতে নিয়ে দেখে বন্ধ। অন করলো, মিসড কল অ্যালার্ট অন ছিল। মোবাইল অন করতেই দেখে সাদিয়া 55টা মিসড কল, সঞ্জিতার 135টা মিসড কল। তখনই মিথিলা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো, রাগে কটমট করতেছে। মনে হলো আরিয়ানকে খেয়েই ফেলবে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? সকালের মেয়েটা কে ছিল? কে? কেন মানে রাস্তায় দাঁড়িয়ে যার সাথে কথা বলছিলি? উফ, এখন আবার এই প্যারা। সঞ্জিতাকে দেখে ফেলেছে। কি হলো বলছিস না কেন? উনি আমার ভার্সিটির বড় বোন, এমনি অনেকদিন পর দেখা হয়েছে, তাই কথা বলেছি। আচ্ছা তা মানলাম, রিস্কা কেন একসাথে গেলি? উফ, বড় আপুর সাথে রিক্সায় যেতেই পারি, তাতেও সন্দেহ? সত্যি বলছিস তো? কসম। ওকে, এবার ঘুমা। মিথিলা চলে গেল। আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে গেল বিছানায়। অফিসে একাই বসে আছে আরিয়ান। হঠাৎ কেউ একজন বলল, আসতে পারি কি? হ্যাঁ আসুন। মেয়েটি ভিতরে আসতেই আরিয়ান দাঁড়িয়ে গেল। এ আর কেউ নয়, তিন্নি। তিন্নি, তুমি এখানে? বাহ, তুমি দেখি আমাকে এখনো প্রচুর ভালোবাসো। তিন্নি সোজা এসে আরিয়ানের হাত ধরলো। আরিয়ান, তোমাকে অনেক অপমান করেছি তাই না? আমি চাই এখন তোমাকে ভালোবাসে তোমার যত অপমান করেছি তার সব ক্ষত পরিষ্কার করে দিতে।
আই লাভ ইউ আরিয়ান, আই লাভ ইউ সো মাচ। আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না, অজ্ঞান হয়ে গেল। আরিয়ান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। পরে চারদিকে তাকিয়ে দেখে নিজের রুমে আছে, হাফ ছেড়ে বাঁচে। এ আমি কি দেখলাম? তিন্নি ফিরে এসেছে? না, এ চাই না আমি। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি এসব কি দেখাচ্ছ আমাকে? এমনিতেই নীলা, মিথিলা, সঞ্জিতা, প্রিয়া, সাদিয়া অলরেডি 12টা বাজাই দিছে। এখন যদি তিন্নি আসে, আমি শেষ। হায় আল্লাহ, ভোরবেলা স্বপ্ন দেখছি, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আল্লাহ, ভুলেও এ কাজটা করো না। আমার চাই না আর গার্লফ্রেন্ড, আর লাগবে না আমার। এমন সময় মিথিলার রুমে চলে আসলো। এসেই সূর্য কোন দিকে উঠেছে? তুই এত জলদি উঠে গেলি? বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। বাইরে গেলে কেউ না কেউ আইসা জ্বালায়, আর ঘরে আসলে এই একটাই, উফ, এসব থেকে বাঁচুম কেমনে? কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আরিয়ান উঠে দাঁড়ালো, মিথিলার কাছাকাছি গেল। মিথিলা লজ্জায় মুখটা নিচু করে নিল। কি হয়েছে? তোমাকে অনেক সুন্দর লাগছে। ওই দিন তোর চোখে পড়লো? তোর বাবাকে বল না, গ্রামের একটা ছেলে দেখে বিয়ে করিয়ে দিতে। বলেই আরিয়ান আর দাঁড়িয়ে থাকলো না, সোজা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মিথিলার আগে ফুসফুস করতে লাগলো। মিথিলার দরজার কাছে গিয়ে 2টা লাথি দিল। তোকে আমি দেখে নিব। দেখিও দেখিও, এখন কাম করতে দাও। মিথিলার আগে গজগজ করতে করতে চলে গেল। আরিয়ান ফ্রেশ হয়ে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ভার্সিটি ক্যান্টিনে শাওন আর তুষার বসে আছে। কিরে, তোকে দেখে মনে হচ্ছে মন খারাপ। শাওন কিছু বলছে না। এর মধ্যেই আরিয়ান এসে জয়েন করলো। কিরে, কেমন আছিস? আমি ভালো, তবে শাওনের কিছু হয়েছে মনে হয়। কিরে, তোর আবার কি হয়েছে? কার সাথে পাকনামি করতে গিয়ে থাপ্পড় খাইছিস? কতবার বলছি ফাজলামি করা বাদ দে। শাওন তবুও কিছু বলছে না। তোরে হাসি খুশি ছাড়া ভালো লাগে না। এভাবে মন খারাপে একদম তোকে মানায় না। বল না ভাই, কি হয়েছে? পপি হুমকি দিচ্ছে। কি? হুম, কি বলেছে খালি একবার বল, আমি দেখে নিব বাকিটা। তোমাদের দেখতে হবে না, মেয়ে আমাকে দেখে নিবে বলেছে। কি হয়েছে খুলে বলবি তো? আরে ভার্সিটি আসলাম, হঠাৎ পথ আটকে দাঁড়ালো পপি। ব্যাক টু অতীত। কি হয়েছে, পথ আটকাছো কেন? খুব ভাব তোমার, তাই না? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আরে দেখ, রাখো তোমার সিনিয়রগিরি। আগে বল, আমাকে ভালোবাসবি কবে? কখনোই না। আমি কে তুই তো জানিস না। আমার বাবা এই এলাকার ওসি। সে ওসি হোক আর যাই হোক, আমার কি? তোকে জাস্ট 2 দিন সময় দিলাম। এর মধ্যে তুই এসে আমাকে প্রপোজ করবি এবং আমরা রিলেশনে যাব। জীবনেও যাব না। তাহলে তোকে আমি নারী নির্যাতনের মামলায় থানায় ভরে দিব। জানিস তো আমি কে, ওসির মেয়ে। এখন বাই। ব্যাক ইন বর্তমান। এখন বলো কি করবো? ভাই, তোর আর আমার তো একই বিপদ। আয় বুকে জড়াইয়া কাঁদি। যদিও তোকে একজন দিছে, অ্যাকসেপ্ট করলে সমস্যা শেষ। আর আমার তো যেই লম্বা লাইন, ভাই আয় কান্দি। যা হোক, আরিয়ান ক্লাস করে বের হতেই সাদিয়া এসে সামনে দাঁড়ালো। সাদিয়া আরিয়ানের হাত ধরে ফাঁকা জায়গায় নিয়ে গেল। কি হলো, এভাবে কেন আনলা? আজকে কিছু বলার কথা ছিল তোমার। আরে আজকে অন্তত বাসায় রেস্ট নিতা, ভার্সিটিতে আসলা কেন? তোরে আমি এসব জিগাইতে কইছি? তো আমার রিপ্লাই কোথায়? নাই। নাই মানে? এমন সময় মাঝখানে নীলা এসে হাজির। কি হচ্ছে এখানে? তুমি এখানে? আমরা পার্সোনাল কথা বলতেছি, তুই এখান থেকে এখন যা। তোর আমার হবু জামাইয়ের সাথে কিসের কথা? হবু জামাই মানে? জামাই মানে জামাই। তুই জানিস না ও আমার হবু বর, বিয়ে ঠিক ওর সাথে আমার। আরিয়ান কি বলছে এসব? আমি কিছু জানি না এসব। এই তুই জানিস না মানে কি বললি? কি বললি তুই? বলেই নীলা ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো আরিয়ানকে। এই তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারার? আমি আমার বরকে কি করবো তোকে জিজ্ঞাসা করবো আমি? সাদিয়াও ঠাস করে নীলাকে থাপ্পড় দিয়ে বসলো। কি তোর এত বড় কলিজা, তুই আমাকে থাপ্পড় মারলি? সাথে সাথেই নীলাও সাদিয়াকে থাপ্পড় দিয়ে বসলো। আরিয়ান এক গালে হাত দিয়ে ওদের কাহিনী দেখতেছে। ও আমাকে থাপ্পড় দিল, তুমি কিছু বললে না আরিয়ান? আমি কি বলবো? হ্যাঁ, ও কি বলবে? সাদিয়া ঠাস করে আরিয়ানকে থাপ্পড় দিয়ে চলে গেল। নীলাও বাদ দিল না, থাপ্পড় দিয়ে বসলো। আর যদি কোনো মেয়ের সাথে দেখছি তোর হাত পা আমি ভেঙে ফেলবো। নীলাও চলে গেল।
আরিয়ান দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। না না, আর সহ্য করা যাচ্ছে না। আজকে এই সংগঠনের 12টা বাজাইতে হবে। এই সংগঠনের জন্যই আজ এত সমস্যা। আর নেওয়া যাচ্ছে না, আর পারুম না। উফ, গালটা লাল করে দিল। আরিয়ান রেগে অফিসে চলে গেল। গিয়ে কাউকে কিছু না বলে ভাঙচুর শুরু করলো। শাওন আর তুষার কোনোভাবে আরিয়ানকে থামালো। কি হয়েছে তোর? কি হয়নি বল। কি? আরিয়ান সব খুলে বলল। ও, এই জন্যই তোর গাল লাল? ইস, কি থাপ্পড়গুলো দিছে। রাখবো না আর এই সংগঠন, ভেঙে তছনছ করে দিব। যত ঝামেলা এই সংগঠন বাদাইছে। সংগঠনে তোকে কি করলো? এটার জন্যই তো সাদিয়া ইমপ্রেস হইয়া পেছনে লাগছে। তারপর সঞ্জিতা আমাকে খুঁজতে এসে ইজিলি পাইয়ে গেছে। প্রিয়াও ইমপ্রেস এটার জন্যই হয়েছে। এইটা না করলেই হতো, এত ঝামেলা আসতো না। এমন সময় আরিয়ানের নম্বরে কল আসলো। কেটে দিল আরিয়ান। আবার আসলো, রিসিভ করলো। কে রে ভাই, তুই জ্বালাইস না তো এখন। আমি প্রিয়া বলছি। প্রিয়া নামটা শুনতেই আরিয়ান ঠান্ডা হয়ে গেল, রাগ কমালো, সুন্দর করে বলল, ও সরি, বলো প্রিয়া। তুই আমার সাথে রেগে কথা বলছিস? দুদিন না যেতেই এভাবে কথা বলিস? সামনে যে কি করবি? আরে না না প্রিয়া, আসলে অনেকক্ষণ ধরে একজন ডিস্টার্ব করছিল, তাকে মনে করেই ভুলে বলে ফেলছি, সরি। যাও, মাফ করলাম। আচ্ছা শোনো, কেন ফোন দিয়েছি? হ্যাঁ বলো। আমি একটা অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, ওখানে আমি আছি, এসে দেখা করো জলদি। ওকে পাঠাও, আমি আসতেছি। ফোন কেটে দিল। আমি চললাম, তোরা থাক। চললাম মানে কি? তুই বলস প্রেম করা যাবে না, আর এখন তুই প্রেম করতে চলে যাচ্ছিস? আজ থেকে তোরাও করিস, আর এই সংগঠনের সবাইকে বলে দিস, প্রথম রুলস ক্লোজ, প্রেম করা যাবে। বলেই আরিয়ান চলে আসলো। কি হচ্ছে কিছুই বুঝতেছি না। আসলে এই সংগঠনের কাজ কি তাই বুঝতেছি না। দেখ শালার, আমি শুধু শুধু পপিকে রিজেক্ট করলাম। এমন সময় হাবিবের আগমন ঘটল। হাই বন্ধুরা। আসছে আরেক আবুল। তুই কয়দিন পর পর কোথা থেকে আবিষ্কার হোস? দেখ কাকে নিয়ে এসেছি। তিসা, কামিন। একটা মেয়ে ভিতরে আসলো। শাওন আর তুষার হা হয়ে আছে। কে এটা? মাই গার্লফ্রেন্ড। এই সেই তিসা, ওরে পটানোর জন্যই তো বাসায় ছিলাম, তাই তোরা দেখিস নাই? এই সেই আন্টির ভাতিজি। এ বেটা, কি বলিস? যাক, তো তুই ওনাকে নিয়ে এখানে কেন এসেছিস? না মানে সংগঠনে থাকলে তো প্রেম করা যাবে না, তাই আমি সংগঠন থেকে নিজের নাম প্রত্যাহার করলাম। সে প্রত্যাহার করা লাগবে না। প্রথম রুলস প্রেম করা যাবে না, তা উঠিয়ে নেওয়া হয়েছে। সবাই স্বাধীনভাবে প্রেম করতে পারবে, কোনো সমস্যা নেই। অন্যদিকে আরিয়ান চলে গেল প্রিয়ার অ্যাড্রেস দেওয়া জায়গায়, রেস্টুরেন্টে। গিয়ে দেখলো প্রিয়া আগে থেকেই বসা ছিল। হাই। হ্যালো। আসলে কালকের জন্য সরি, তোমাকে থাপ্পড় দিয়ে কাজটা ঠিক করিনি। না ঠিক আছে, কোনো ব্যাপার না। না আসলে কালকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। তুমি তো আমাকে ছুতেই পারো, আমিও বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সো সরি। দূর বাদ দাও, কি খাবা বলো। এজন্যই তো তোমাকে ভালোবাসি, তোমার মনটা অনেক ফ্রেশ। আজকে তুমি অর্ডার দাও, তোমার পছন্দের খাবার খাবো। আরিয়ান খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো। খাওয়া দাওয়া শুরু হলো। হঠাৎ পাশে থেকে একজন বলল, আরিয়ান তুমি? আরিয়ান পাশে তাকিয়ে দেখে সঞ্জিতা দাঁড়িয়ে রয়েছে। আরিয়ান সোজা দাঁড়িয়ে গেল। আর আসার জায়গা পাইলা না, এখানেই আসতে হলো। কি হলো, অবাক হইলে মনে হচ্ছে? উনি কে আরিয়ান? আপনি কে? ওয়েট, সঞ্জিতা এখানে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আরিয়ান ওয়াশরুমে চলে আসলো। চোখে মুখে পানি দিল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন আমার সাথে তাই ঘটছে। সঞ্জিতা আর আসার জায়গা পাইল না। এখন কি করি? না, কিছু করা লাগবে না, আমি পালাই, পরে অন্য বাহানা দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আরিয়ান মোবাইল অফ করে রেস্টুরেন্ট থেকে পালালো। সোজা বাসায় চলে গেল। গিয়ে শুয়ে পড়ল। না জানি রেস্টুরেন্টে সঞ্জিতা আর প্রিয়ার মধ্যে কোন যুদ্ধ লেগে গেছে। চীন ভারতের মতো হলে তো লাশ পড়ে যাবে। আমাকে পাইলে যে কি করবে কে জানে, জীবনটাই বেদনা। আরিয়ান ভয়ে আর মোবাইল অন করলো না, অফ করেই রাখলো। বাসা থেকেও বের হলো না। পরদিন সকালে আরিয়ান ঘুমিয়ে আছে। আরিয়ানের আম্মু আসলো। আরিয়ান ওঠ বাবা, দেখো কে এসেছে। উফ আম্মু, ঘুমাতে দাও তো। নীলা এসেছে, ওর জন্য তো উঠবে। নীলা শব্দটা শুনেই আরিয়ান উঠে বসে পড়ল। আম্মু মুচকি হাসি দিয়ে চলে গেল। তখনই রুমে নীলা আসলো। এসে আরিয়ানের কাছে বসলো।
ইস, আমার জামাইটার যে কি অবস্থা হয়েছে, থাপ্পড়গুলো জোরেই হয়ে গিয়েছিল। বাবু। মজা নিতে আসছো? না বাবু, তোমাকে দেখতে এসেছি। জ্বর আসলো কি না? আরিয়ান কিছু বলল না। যাই হোক, বাদ দাও এইসব। চলো নাস্তা করতে চলো, শাশুড়ি মা ডাকতেছে। তোমার ক্ষুধা লাগলে যাও, খাও গিয়া। ধুর, কি বলো তুমি? আমার স্বামীকে ছাড়া কি খাওয়া যায় নাকি? কি মাইয়া, কিছুই বুঝি না। গিরগিটির চাইতেও বেশি রং বদলায়। ওঠো তো বলছি। নীলা আরিয়ানের হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আরিয়ান ফ্রেশ হলো, তারপর ডাইনিং টেবিলে গেল, চুপচাপ খেয়ে নিল। এরপর তুষার কল দিল। আরিয়ান রেডি হয়ে মন্টুদার দোকানে চলে গেল। সেখানে আগে থেকেই শাওন, তুষার আর হাবিব ছিল। আরিয়ান খবরের কাগজটা হাতে নিল। ফ্রিজটা উল্টাতেই দেখলো হেডলাইন, প্রেমিকার জন্য প্রেমিক ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা করেছে। এসব এখন প্রায় ঘটছে। শালারা কি কে জানে হুদায় প্রেমিকার জন্য কেন নিজের জীবন দিতে হবে। ওদের কি আমার থেকেও বেশি সমস্যা? এত ডিপ্রেশন আমার থেকেও বেশি? বাদ দে তো, ওইগুলা সব আবাল টাইপের। বাবা মায়ের কথা ভাবে না। একটু ভালোবাসা ছ্যাঁকা খাইলে ডিপ্রেশনে চলে যায়, সুসাইড করে বসে। নিয়ার ট্রেন্ড। আরিয়ান দেখ তো, মাইয়াটাকে চিনিস কিনা? শালার ভাই শালা, তুই দেখ, আমাকে তাকাইতে বলিস না। এমনিতেই আমি কিছু না করতেই লোকজন আমারে 12 ভাতার বইলা বেড়াচ্ছে। এখন যদি এর দিকে তাকাই, পরে যদি সংগঠনের উছিলা দিয়া আবার আমাকে এসে প্রপোজ করে বসে, তখন আমাকে 12 ভাতার থেকে 14 ভাতার বলে বেড়াবে। আরিয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। যাই হোক, আড্ডা শেষে বাসায় আসতেই আরিয়ানের সামনে নীলা আর মিথিলা দাঁড়িয়ে রয়েছে। আরিয়ান ভয় পেয়ে গেল, দুই গালে হাত দিল। আবারও দুটো একসাথে? আল্লাহ বাঁচাও। কোথায় ছিলে এতক্ষণ বাবু? এই তুই কোথায় ছিলি? হ্যাঁ, তোর বউ কান ঝালাপালা করে ফেলেছে আমার। মিথিলার মুখে বউ কথাটা শুনে আরিয়ান একটু অবাকই হয়। কথা বলিস না কেন? মানে আমি মানে কি? এমন সময় আরিয়ানের আব্বু আম্মু আসলো। বাহ, তুমি একদম ওর জন্য পারফেক্ট মা। ওরে এভাবেই শাসন করবা। আরিয়ান, তুই তো ডেলি ফেসে। নীলাও বড় ঘোমটা টেনে বাবা মায়ের পায়ে সালাম করে দোয়া নিল। আমার জন্য দোয়া করবেন বাবা, আমি যেন এইভাবেই আপনার ছেলেকে সারা জীবন বকে যেতে পারি। আরিয়ান খালি কাহিনী দেখতেছে, কিছু বলতে যেও পারছে না। কি কাহিনী লাগাইছে? বিয়ে তো করবই না, হুদাই লাফায়। আরিয়ান রুমে চলে গেল। দরজা বন্ধ করে বসতেই ফোন বাজতে শুরু করলো। স্ক্রিনে সাদিয়ার নাম দেখে আর রিসিভই করলো না। কয়েকবার দিল, আরিয়ান রিসিভ করলো। তারপর একটা মেসেজ আসলো, তুই কালকে ভার্সিটিতে আসবি না, সোজা আমার বাসার সামনে আসবি। যদি না আসিস তাহলে দেখিস তোরে আমি কি করি। প্রতারণার মামলা দিয়ে জেলে পাঠাইয়া দিমু। আরিয়ান মেসেজ দেখেও আর রিপ্লাই করলো না। বাধ্যতামূলক কালকে দেখা করতেই হবে। যাই হোক, দুপুরে একসাথে খেতে বসলাম। নীলা আমাকে খাবার পরিবেশন করতেছে। আজ কিন্তু সব রান্না নীলা করেছে। দেখতে হবে না বৌমাটা কার? অস্থির স্বাদ। আরিয়ান নীলার দিকে তাকালো। এরকম ট্যালেন্টও আছে? কই, আগে তো জানতাম না। এত রাগী, তার হাতের রান্না এত মিষ্টি, ভাবতেও পারছি না। কিরে, তুই কিছু বলছিস না যে? আমি আর কি বলবো, কিছুই বলার নেই আমার। এত ভালো রান্না, একটু প্রশংসাও তো করতে পারিস। আমাকে অল টাইম বাজিয়ে দিচ্ছে। এমনিতে রাগে বাঁচি না, তারে আবার কর্ম প্রশংসা। থাক বাবা, ওর কিছু বলতে হবে না। ও আগেও আমার হাতের রান্না খেয়েছে, অনেক প্রশংসা করেছে। এ কি মেয়ে রে বাবা, গায়ে পড়া স্বভাব। আগে জানলে জীবনেও প্রেম করতাম না, জীবনেও রান্না করে খাওয়াই নাই, আর এখন বলছে আগেও খাইছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো। বিকালের দিকে নীলা বাসায় চলে যাবে। আরিয়ান নীলাকে বাসায় দিয়ে যাও। ও নিজেই যেতে পারবে, আমাকে লাগবে না। আহা, মেয়েটা একা যাবে, দিয়ে আয় তো। উফ, তোমরাও না খালি জ্বালাও। যাচ্ছি। নীলাকে নিয়ে বের হলো বাইক নিয়ে নীল। নীলা পেছনে বসলো, বাইক চালাতে শুরু করলো। হঠাৎ মোবাইলে কল আসলো। আরিয়ান বাইক সাইড করে মোবাইল বের করতেই দেখে প্রিয়ার কল। তাই আর রিসিভ করলো না, সাইলেন্ট করে আবার বাইক চালাতে শুরু করলো। কে ফোন দিয়েছে? সাউন্ড দিছে। তো কথা বলছো না যে? এমনি একটু পর তো এমনিতেই দেখা হবে। বলতে বলতেই নীলার বাসার সামনে চলে আসলো। নীলা থেমে গেল।
নীলা আরিয়ানের চুলগুলো ঠিক করে দিল। রোমান্টিকতা দেখে ভেবো না সব ভুলে গেছি। আমি জানি মিথিলাও তোমাকে পছন্দ করে। যত জলদি পারো ওদের বাড়িতে পাঠিয়ে দিবা। আর হ্যাঁ, সাদিয়ার সাথে যেন না দেখি, মাইন্ডেড। বলেই নীলা আরিয়ানের কপালে চুমু দিয়ে দিল। আরিয়ান অবাক পুরো, বুঝতেছে না হঠাৎ নীলার এত পরিবর্তন, কি হচ্ছে কি। নীলা চলে গেল বাসার ভিতরে। আরিয়ান বাইক স্টার্ট করে অফিসের দিকে গেল। গিয়ে ভিতরে ঢুকতেই আরিয়ান চমকে উঠল। সঞ্জিতা শাওন এসে বলল, তোর জিনিস তুই সামলে নে ভাই, আমরা চললাম, তুষার চল। ওরা চলে গেল। সঞ্জিতা আরিয়ানকে দেখে উঠে দাঁড়ালো, আরিয়ানের সামনে বসলো। তুমি এখানে? প্রিয়া কি লাগে তোমার? কি কি কিছু না। সঞ্জিতা আরিয়ানের আরো কাছে চলে আসলো। কি করছো? ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো আরিয়ানকে। আমি কি করলাম? আমাকে রেখে প্রিয়ার সাথে প্রেম করিস তুই? এত সাহস তোর? কে বলছে প্রেম করি? না হলে ওভাবে রেস্টুরেন্ট থেকে পালাইলি কেন? আসলে আমার ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল, তাই তোমাদের বলতে ভুলে গেছিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত ওখানে চলে গেছিলাম। আমাকে গাধা মনে হয় তোর? তোর মোবাইল বন্ধ ছিল কেন? চার্জ ছিল না ফোনে, শুধু শুধু থাপ্পড় দিলা। ও সরি বাবু, খুব লেগেছে তাই না? না লাগেনি। যা হোক, সঞ্জিতাকে কোনো রকম বুঝিয়ে শুনে আরিয়ান বাসায় ফিরল। রুমে রেস্ট নিতেই মিথিলার আগমন। তোরে আমি ওয়েট, তুমি বলতে আসছো আমি নীলাকে কেন এখনো ছাড়ছি না? ওরে দেখলেই তোমার শরীর জ্বলে যায়, এইসবই? কেমনে বুঝলি? এভাবেই। পারলে নিজেই বিয়ে ভাঙো। আমিও চাই না নীলাকে বিয়ে করতে। তাহলে তোর বাবা মাকে বলিস না কেন? কারণ বাবার সামনে আমি কথা বলতে পারি না, ভয় করে। যা ভূত, আমি দেখছি ব্যাপারটা। মিথিলা চলে গেল। উপস, অশান্তি একজনের পর একজন আছেই। একটু পর আম্মু ডাক দিল খাইতে। আরিয়ান খাইতে গেল। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। তোমরা বিয়েটা ভেঙে দাও। কি? কেন? নীলা সুবিধার না। আর হ্যাঁ আঙ্কেল আন্টি, আমারও তাই লাগছে। দেখেন আরিয়ানের সাথে কিভাবে কথা বলে। তোমরা যে যাই বলো, ওর মতো বদমাইশের সাথে নিলেই পারফেক্ট। কিন্তু আর কোনো কথা নয়, কোনো মেয়ে আমরা দেখিনি। তুই দেখেছিস, নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিস। আমরা জাস্ট ফর্মালিটি করব, বিয়ে ভাঙবো না, এটাই শেষ। আরিয়ান আর কিছুই বলল না, চুপ হয়ে গেল। খেয়ে দিয়ে আরিয়ান রুমে চলে গেল। একটু পরেই ফোনে কল আসলো। প্রিয়া কল দিয়েছে। আরিয়ান ভয়ে ভয়ে রিসিভ করলো। তোর কল রিসিভ করতে এতক্ষণ লাগে? আর বিকেলে কতগুলো কল দিছি, ধরলি না কেন? না মানে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ধরিনি, সরি। মাইয়া নিয়ে ঘুরলে আমার কল কেন ধরবি? তোর বাইকে বিকেলে দেখলাম মেয়েটাকে। কোথায়, কখন? আজ তো আমি বাইক বেরই করি নাই। একদম মিথ্যা বলবি না, তোকে আমি নিজে দেখেছি বিল্ডিংয়ের নিচে একটা মেয়েকে নিয়ে যেতে। বল মেয়েটাকে। উফ, সবাই সব দেখে ফেলে, কেমনটা লাগে? এখন কি বলি? তারপর আবার কাল ওইভাবে রেস্টুরেন্ট থেকে পালাইলি কেন? ওই মেয়েটাই এই মেয়েটা ছিল, তাই না? না, কেউ ছিল না। আমি চিনি না কোনো মেয়েকে। আমি শুধু তোমায় চিনি, তোমায় ভালোবাসি। তুই একটা চিটার, বাটপার। যা, তোর লাগে ব্রেকআপ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আরিয়ান ফোন কেটে দিল। দূর, দুদিনের রিলেশনে এত জ্বালা দিচ্ছে, আর নিতে পারছি না। যাক বাবা, বাঁচলাম। একটা তো পিছু ছাড়ছে, যদিও প্রিয়াকে মন থেকে যাচ্ছিলাম। এবার সাদিয়ার কিছু করতে হবে। পরদিন সময় মতো সাদিয়ার বাসার সামনে চলে গেল। সাদিয়াও আসলো, বাইকে চড়ে বসলো। একটা নিরিবিলি জায়গায় আসলো। ওই দিন কাহিনী করে আজ কেন ডেকেছো? আজ আমরা বিয়ে করব। মানে? মানে তোমার ফ্যামিলি যেহেতু নীলার সাথে বিয়ে ঠিক করেছে, সেখানে তো আর আমার বলার সুযোগ নেই। সো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব আজ। মাথা আছে নাকি পুরাই গেছে? ফাজলামি চলে এখানে? আই এম সিরিয়াস। আর যদি তুমি রাজি না হও, তাহলে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা করব। আরিয়ান ঠাস করে দিয়ে দিল সাদিয়াকে এক থাপ্পড়। থাপ্পড় খাইয়া সাদিয়া গালে হাত দিল, চোখ থেকে পানিও বের হয়ে গেল। এই মাই এই, তোকে যখন আমি প্রপোজ করছি তখন ভাব নিয়ে অ্যাকসেপ্ট করলি না। যাক, মানলাম, আমিও হার মেনে নিলাম। অন্য কোথাও চলে গেলাম। এখন ফিরে এসে বিষ খাইয়া কাহিনী করে পুলিশের ভয় দেখাইয়া আমাকে বিয়ে করবি? এই মাই এই,
আমাকে খেলার পুতুল মনে হয় যে যেমন পারছে খেলতেছে, যখন তখন ফিরে এসে ভালোবাসি বলছে? আমি তোকে এখনো একবারও বলছি আমি তোকে ভালোবাসি? আর একদিন আমাকে ফোন দিবি তো না আমার সামনে আসবি, তো আজকে একটা দিচ্ছি থাপ্পড়, ওই দিন আরো কয়েকটা দিব। মাইন্ড ইট, আমি তোকে ভালোবাসি না, এটাই শেষ, গুড বাই। আরিয়ান বাইক নিয়ে চলে আসলো। অন্যদিকে সাউন্ড ভার্সিটিতে এসে প্রথমেই পপিকে খুঁজলো, পেয়েও গেল। কি মিস্টার, আজ এত খুশি লাগছে? আমি রাজি। কিসের? তোমার প্রস্তাবে। সুন্দর করে বলো। আই লাভ ইউ পপি। সত্যি তো? ফুলকপির কসম। কি? না, আই লাভ ইউ পপি। উহু, মেরা বাবুটা। বলেই শাওনকে জড়িয়ে ধরলো। অন্যদিকে আরিয়ান ক্যাম্পাসে চলে আসলো। এসেই দেখে শাওন আর তুষার বসে আছে। ওদের সাথে যোগ হলো। শাওন আর তুষার আরিয়ানের মুখের দিকে তাকাতেই বুঝলো কিছু হয়েছে। কি যে কিছু হয়েছে নাকি তোর? আর হবে কি, প্রতিশোধ নিয়ে এসেছি। কত বড় সাহস আমাকে থাপ্পড় দিছিল, এখন শুধু নীলাকে ফেরত দেবার পালা। থাপ্পড় কাকে? খুলে বল তো ব্যাপারটা। আরিয়ান সব বলল। বাহ বাহ, আই এম প্রাউড অফ ইউ মাই ফ্রেন্ড। এবার ঠিক আছে, সেটা কাজটা করেছিস। একটা কেন, আরো 2-3টা দিতি। সবাইকে এভাবেই থাপ্পড় দিয়ে বল আমি তোকে ভালোবাসি না। যা হোক, ক্লাস শেষে আরিয়ান বাসায় চলে গেল। সিঁড়ি বেয়ে উঠছে, হঠাৎ প্রিয়া সামনে এসে দাঁড়ালো। আরিয়ান পাশ কাটিয়ে চলে যাবে, প্রিয়া যেতে দিল না। কি সমস্যা? তোর কি সমস্যা? আমি জাস্ট একবার ব্রেকআপ বলতেই তুই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ফোন কেটে দিলি? সাহস কত বড়! দেখো, এমনিতেই মাথা গরম, সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। আমি তোকে কিছু জিগাইছি, আমি ব্রেকআপ বলতে তুই আলহামদুলিল্লাহ বললি কেন? আমাকে সরি বললি না কেন? আরিয়ান ঠাস করে প্রিয়াকে থাপ্পড় দিয়ে বসলো। থাপ্পড় খাইয়া প্রিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। বলছিলাম না মাথা গরম। তুমি আমাকে থাপ্পড় দিলা? তো তোকে কি করতো? তোর সাথে রিলেশন গেছি কয়দিন হইছে, এর মধ্যে এত প্যারা দিচ্ছিস। হাত ধরা যাবে না, জড়িয়ে ধরা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, সব সময় বকাঝকা করিস। যখন যা চাইবা তাই করতে হবে, ফাইজলামি চলে? আমি তোমার খেলার পুতুল নই। ব্রেকআপ করছিস তো, সো বাই। আরিয়ান পাশ কাটিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই মিথিলা সামনে এসে দাঁড়ালো। কিছু বলবি তুই? মিথিলা হঠাৎ এমন কথা শুনে অবাকই হলো, কারণ এর আগে আরিয়ান কখনো তুই করে বলে নাই। তুই আমাকে তুই করে বলছিস? হ্যাঁ বলছি, তো কি করবি? আমার রুম থেকে চলে যা, ভালোভাবে বলছি। যাব না, কি করবি? দেখতে চাস কি করব? হ্যাঁ, দেখা কি করতে করবি। তোরে তোরে তো আমি। আরিয়ান সোজা ওয়াশরুমে চলে গেল, গিয়ে মাথায় পানি ঢালতে থাকলো। কি ভাবলেন এত কিছু বলে কিছু না বললে ওয়াশরুমে চলে আসলাম কেন? আসলে সব জায়গায় সব চলে না। এখন যদি ওরে থাপ্পড় দেই তাহলে পরে বাবা মা সহ 14 গোষ্ঠী আমার পেছনে লাগবে, কারণ ওই বংশেই একটাই মাইয়া, তখন তাদের সামলাবো কিভাবে? তাই চলে আসলাম রাগ কন্ট্রোল করে। যা হোক, আরিয়ান ফ্রেশ হয়ে বের হলো, বিছানায় শুয়ে পড়ল। সঞ্জিতা কল দিল, বিকালে দেখা করতে বলছে। বিকালে আরিয়ান দেখা করতে জায়গা মতো চলে গেল। হাই, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো তো? আর ভালা, আইসি তোমার কানে নিচে বাজাইতে, সুযোগ দাও, জলদি বাজামো। কি হলো, কি ভাবছো? ও কিছু না, আমি ভালো আছি। আচ্ছা, তুমি যে সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছো, তোমার বাবা মা খুঁজে না তোমাকে? সমস্যা নেই, সবাইকে জানিয়ে দিয়েছি আমি তোমাকে পেয়ে গেছি, তোমাকেই বিয়ে করব। ও ভালো। কি হলো, তোমার মন খারাপ মনে হচ্ছে? আরে ওসব কিছু না। এমন সময় একটা ছেলে আসলো। আরে সঞ্জিতা, তুমি এখানে? আপনি ওরে চিনেন? চিনবো না কেন? ওয়েট ওয়েট, এ ভাই, কে তুমি? আগে তো কোথাও দেখি নাই। সে কি ভাবি, আপনি আমাকে ভুলে গেছেন? আমি তো আপনার হাজব্যান্ড পার্থর এর বন্ধু। আপনাদের বিয়েতে পরিচিত হলাম, ভুলে গেছেন? কি সঞ্জিতা, তুমি বিবাহিত? আরে কি সব বলছে এই ভাই, কি সমস্যা? মিথ্যে বলছেন কেন? ওই মিয়া মিথ্যা কেন বলেন? আরে আজব, আমি মিথ্যা কেন বলতে যাব? ওনাদের ডিভোর্স হয়েছে কিছুদিন আগে। আমার বন্ধু তো কাছেই থাকে। আপনি চাইলে অফিসের ঠিকানা দিচ্ছি, আপনি যোগাযোগ করুন। আর বলতে হবে না, আমার যা বুঝার বুঝে গেছি। ছি সঞ্জিতা, ছি, তুমি আমাকে এভাবে ধোকা দিবে ভাবতেও পারিনি। আমার সরল বিশ্বাস নিয়ে খেললে।
কিন্তু আমি বিবাহিত নই, ডিভোর্স তো দূরের কথা। আর কত মিথ্যা বলবা? বিয়ের বিষয়টা আমার থেকে লুকাইছিলা। ছি সঞ্জিতা। আরিয়ান, বিলিভ মি। ঠাস করে থাপ্পড় দিল আরিয়ান। আর বিলিভ তোমাকে? আর কখনো নয়। তুমি একবার নয়, দুবার নয়, অসংখ্যবার আমাকে ঠকিয়েছো। তোমাকে ভালোবাসা আমার সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমার সাথে আর কন্টাক্ট করার চেষ্টা করবে না। গুড বাই। আরিয়ান ওখান থেকে রিক্সা করে চলে আসলো। উফ বাবা, বাঁচলাম। আরেকটার পিছু ছুটলো। সঞ্জিতা আমাকে এইভাবে ঠকাবে কল্পনাতেও ছিল না। এক সময় প্রচুর ভালোবাসতাম, যার জন্য সুইসাইডও করতে চেয়েছিলাম। যাই হোক, ভুল হবার আগেই ভেঙেছি। এবার টার্গেট নীলা। বিয়ে আমার ভাঙতেই হবে। আরিয়ান নীলাকে ফোন দিল। নীলা রিসিভ করলো। হ্যাঁ বাবু, আমি তোমার বাসার সামনে আসতেছি, একটু বাইরে আসো। কেন? এমনি তোমাকে দেখতে প্রচুর ইচ্ছা করছে তাই। আচ্ছা ঠিক আছে, সোজা ছাদে চলে আসিস। ঠিক আছে বাবু। আরিয়ান কিছুক্ষণের মধ্যে নীলার বাসার সামনে চলে আসে। সোজা ছাদে চলে যায়। গিয়ে দেখে নীলা ছাদে দাঁড়িয়ে রয়েছে। আমাকে প্রচুর জ্বালিয়েছিস, আজকে বুঝবি কত ধানে কত চাল। হারে হারে বুঝবি। আরিয়ান পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলো, গলায় কিস করলো। নীলা আরিয়ানকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বসলো। আরিয়ান গালে হাত দিয়ে হা হয়ে আছে। কি হলো এটা? আমি আসছি ওর কানের নিচে বাজাইতে, উল্টো ও আমার কানে বাজিয়ে দিল। তুই জড়িয়ে ধরলি কেন? আমি তোকে পারমিশন দিয়েছি? তুমি আমার হবু বউ, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? না পারবি না, আমার অনুমতি ছাড়া কিছু করতে পারবি না। দেখ, এমন বউয়ের গুষ্টি কিলাই আমি, 100 বার কিলাই। বলেই নীলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো। সাথে সাথেই নীলা জ্ঞান হারিয়ে পড়ে গেল। আরিয়ান ভয় পেয়ে গেল। কোনো রকমে কোলে করে বাসার ভিতরে নিয়ে বিছানায় শুয়ে দিল। জানি না আন্টি, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে। পানি ছিটা দিলেই ঠিক হয়ে যাবে। মেয়েটার গাল লাল কেন? আচ্ছা আঙ্কেল, আমি ডাক্তার নিয়ে আসছি। বলে আরিয়ান বাসা থেকে বেরিয়ে গেল। কিসের ডাক্তার কিসের কি, সোজা বাসায় চলে গেল। অন্যদিকে নীলার মা পানি ছিটা দিতেই নীলার জ্ঞান ফিরল। কিরে মা, তোর কি হয়েছিল? নীলা সবার দিকে তাকিয়ে দেখলো আরিয়ান কোথায়। সবাই প্রশ্ন করছে কি হয়েছে। কিছু না, হঠাৎ চক্কর খেয়েছি। আমাকে একটু রেস্ট নিতে দাও, মাথাটা ধরে আছে। আচ্ছা তুই রেস্ট নে, এই সবাই বাইরে চলো। সবাই চলে গেল। আরিয়ান, তুই আমাকে চিনিস নাই? তোর কত বড় কলিজা, তুই আমাকে থাপ্পড় দিয়েছিলি। খালি সকালটা হতে দে, আমি তোকে দেখে নিব। ইস কি থাপ্পড় দিয়েছে, মাথা ব্যথা করছে। অন্যদিকে আরিয়ান। একবার কি কল করে জিজ্ঞাসা করব জ্ঞান ফিরেছে কিনা, নাকি করব না? ফোন দিলে যদি এখন আমাকে বকে, ওর বাবা মা যেই, আল্লাহ কপালে যে কি আছে কে জানে। আজকের দিনটাই কি ঝড় বয়ে গেল আমার উপর। একের পর এক একজনের সাথে ঠাস ঠাস। তবে নীলার সাথে পরিকল্পনাটা বাস্তবে করতে পারলাম না। কে জানতো এক থাপ্পড়েই জ্ঞান হারাবে। এত মরা ওইটা আগে জানলে আরো আসতে দিতাম। এইটুকু তো শিওর, নীলা আমাকে ছাড়বে না। ও যেই, আবার তো প্রিয়া সাদিয়া সঞ্জিতা আছেই। আল্লাহ আমাকে বাঁচাও, না জানি কপালে কি আছে। তারপর ঘুমিয়ে যায়। পরদিন সকাল সকাল নীলা আরিয়ানদের বাড়িতে চলে আসে। প্রতিশোধ নিতে হবে। নীলা এসেছে, সবাই কত খুশি। সবার সাথে কুশল বিনিময় করলো। আন্টি, আঙ্কেলের আরিয়ান কোথায়? কোথায় আর, ওর রুমে ঘুমাচ্ছে। আসতে না আসতেই আরিয়ানকে খুঁজতে হয় নাকি? না মানে ওর সাথে কথা ছিল। আচ্ছা আচ্ছা, ও রুমে আছে, যাও। আন্টি। নীলা আরিয়ানের রুমে চলে গেল। গিয়ে দেখলো পুরো রুম ফাঁকা, কোথাও কেউ নেই। ওয়াশরুম চেক করলো, সেখানেও নাই। হতাশ হয়ে বাহিরে আসলো। আন্টি, আরিয়ান তো ওর রুমে নাই। সে কি, তাহলে মনে হয় ওয়াশরুমে আছে। না আন্টি, ওখানেও নেই। কি বলছো, ও তো রুম থেকে বের হয়নি। একটা কল দাও তো। আচ্ছা আন্টি, দিচ্ছি। নীলা কল দিল, ফোন বন্ধ। আন্টি, ফোন বন্ধ। আরে ধুর, হয়তো ছাদে আছে। ওয়েট, আমি দেখছি। মিথিলা ছাদে গিয়ে পেল না। ছাদেও তো নেই। আরে ধুর, এত চিন্তার কি আছে? হয়তো ভার্সিটিতে গেছে। শাওন বা তুষারকে কল দিলেই জেনে যাব। আমি কল দিচ্ছি। আরিয়ানের আব্বু শাওন আর তুষারকে কল দিল, কেউই বলতে পারলো না। না,
ও তো ভার্সিটি যায়নি। তাহলে গেল কোথায় ছেলেটা? কোনোদিন তো এমন করিনি, এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। আচ্ছা আন্টি, চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। অন্যদিকে শাওন আর তুষার। ওর নম্বর তো খালি বন্ধই আসতেছে, কোথায় গেল শালাই? বুঝতেছি না তো, ফোন বন্ধ, কাউকে বলেও যায়নি। দেখতে দেখতে একদিন চলে গেল। আরিয়ান বাসায় ফিরেনি, কোথাও কোনো খোঁজ নেই। সবাই খুব চিন্তায় আছে। আরিয়ানের মা তো কাঁদতে কাঁদতে শেষ। পুলিশে মিসিং কমপ্লেন করা হয়েছে। নীলা সকাল সকাল ভার্সিটি চলে গেল শাওন আর তুষারের সাথে দেখা করতে। খুঁজে বের করলো। সত্যি করে বলুন, আরিয়ান কোথায়? আমরা জানলে কি তোমার এখানে আসতে হতো? আমার তো মনে হয় তুমি কিছু করেছো। আমি জানি ও আমার ভয়ে লুকিয়ে আছে, আর তাতে তোমরাই সাহায্য করেছো। সত্যি করে বলো। আরে ধ্যাত, কাহিনী লাগাইছে। আমাদের বন্ধুও হচ্ছে আমাদের কলিজা, ওর জন্য আমরা চিন্তিত। আর তুমি আসছো কাহিনী করতে? যাও তো এখান থেকে। ওরা চলে আসলো। দোস্ত, প্রচুর টেনশন হচ্ছে, আরিয়ানের কিছু হইল না তো? রাখ, আমার তো মনে হয় ও প্রিয়া, সাদিয়া নাইলে সঞ্জিতার মধ্যে কারোর সাথে আছে। ওদের ফোন দিয়ে দেখ। ভালো বুদ্ধি, জলদি কর। শাওন প্রথমে সাদিয়াকে কল দিল, রিসিভ করলো। হ্যাঁ সাদিয়া, আরিয়ান কোথায়? জানি না, ওর নাম আমার সামনে বলবেন না। আমি আরিয়ান নামে কাউকে চিনি না। আচ্ছা বুঝেছি, থাপ্পড় খেয়ে তুমি রেগে আছো। আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কিছু জানো বলো। কি? আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? শাওন বুঝে গেল ও জানে না। ফোন কেটে দিল। সঞ্জিতা আর প্রিয়াকেও কল দিল, কেউই কিছু জানে না। না রে, ও কারোর সাথেই নাই। কোথায় গেল? আমাদের না বলে তো ও কিছু করে না, এবার কি হলো? এমন সময় পপি আসলো। শাওন, আমার ক্লাস শেষ, চলো না ঘুরে আসি। বাসায় যাও, আজ আমার কাজ আছে। কি? আমাকে না বললা? তুমি জানো আমার বাবাকে? দেখো, মাথা গরম করো না, যা বলছি করো। তুই আমার সাথে রাগ দেখাস? আমার বাবা এই এলাকার ওসি। শাওনও দিল সাথে সাথেই পপির গালে থাপ্পড় বসিয়ে। তোর বাপ এলাকার বাল, যা তুই তোর বাপের কাছে যা। আমি আসি চিন্তায়, আরিয়ানকে পাওয়া যাচ্ছে না। আর একবার পকপক করলে বাপের পাওয়ার দেখাতে আসবি তো একদম হাত পা ভেঙে বসিয়ে রাখবো। মনে রাখিস, তোর বাপের মতো 2-4টা ওচি আমার বাপের পকেটে পুরে রাখে। দেখ তুষার, চল। শাওন তুষারকে নিয়ে চলে আসলো। শাওন, হাবিব, তুষার অফিসে বসে আছে। বুঝতেছি না আরিয়ান চলে গেল কোথায়। প্রায় 48 ঘন্টা হতে চললো, এমন তো কখনোই করে নাই। ওদিকে ওর মা কেঁদে কেঁদে শেষ। মাথায় কাজ করছে না, চারদিকে ফুসটা ছাপাতে হবে। আমার চিন্তা হচ্ছে ওর কিছু হলো না তো আবার। আমাদের শত্রু তো অভাব নাই। এমন সময় অফিসে হুড়মুড়িয়ে সঞ্জিতা আসলো। আরিয়ান কোথায়? আরিয়ানকে পাওয়া গেছে কি? না, এখনো খোঁজ হচ্ছে। কিছুক্ষণ পরেই সাদিয়া চলে আসলো। এসেই, আরিয়ান কোথায়? ও কোথায়? আস্তে আস্তে বসো, পানি খাও। না, আগে বলো আরিয়ান কোথায়? এক্সকিউজ মি, আরিয়ানকে তুমি খুঁজতেছো কেন? আমার ভালোবাসার মানুষ আমি খুঁজবো না তো কে খুঁজবে? আর আপনি কে? আমি কে মানে? আমি আরিয়ানের প্রেমিকা। কি? এমন সময় প্রিয়া ভিতরে প্রবেশ করলো। আরিয়ান কোথায় লুকিয়ে আছে? সত্যি করে বলো, আমার ওরে চাই। আপনি কে আবার? আমি আরিয়ানের প্রেমিকা। শাওন, হাবিব, তুষার একবার সঞ্জিতার দিকে তাকায়, একবার প্রিয়ার দিকে, একবার সাদিয়ার দিকে। ওরা কুরুক্ষেত্র ছাড়া কিছুই দেখছে না। শাওন, হাবিব, তুষার একবার সঞ্জিতার দিকে তাকায়, একবার প্রিয়ার দিকে, একবার সাদিয়ার দিকে। ওরা কুরুক্ষেত্র ছাড়া কিছুই দেখছে না। যুদ্ধের আগে নীরবতা পালন হচ্ছে। দেখো মামুনিরা, এখানে কিছু করিও না। আরিয়ানকে খুঁজে পাই, তারপর তোমাদের হিসাব বুঝে নিও। ওর থেকে জেনে নিও কে তার প্রেমিকা। সঞ্জিতা প্রথমে বেরিয়ে গেল, তারপর সাদিয়া চলে গেল, প্রিয়াও রেগে চলে গেল। শাওন, তুষার, হাবিব শান্তভাবে বসল। উফ, ভাই রে ভাই, বাঁচলাম। আমি তো ভাবছিলাম আজকে এই বিল্ডিং মাটির তলে চলে যাবে। ওরে আরিয়ান, কোথায় গেলি রে? তোর জিনিসপত্র তুই আয়সা সামলা না রে। দেখ শালাও কি অফিসে নাকি যে তুই ডাকলে চলে আসবে। ভাই তোরা লাগিস না, খবর নে পুলিশ কিছু জেনেছে কিনা।
অন্যদিকে নীলার বাসায়। মন খারাপ করিস না মা, আরিয়ানে কিছু হবে না। দরকার পড়লে আর্মি দিয়ে খোঁজ করব, পুরো দেশ তন্ন তন্ন করে ফেলবো। আমার আরিয়ানকে চাই বাবা। পাইবি রে মা, চিন্তা করিস না। অন্যদিকে আরিয়ান কক্সবাজারের সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের রূপ দেখছে, সাগরের ঢেউয়ের খেলা দেখছে। কি শান্তি, মনে হচ্ছে জান্নাতে আছি। প্যারামুক্ত জীবন, সবাই মিলে জীবনটা খেয়ে দিচ্ছিল। কয়েকটা দিন এখানেই থাকবো, কারোর সাথেই যোগাযোগ করব না। অনেক জ্বালাইছে, এবার জ্বলুক সবগুলা। ভালোবাসি না তো কাউকেই, শুধু শুধু প্যারা নিচ্ছিলাম। এবার জীবনটাকে এনজয় করব। গোসল করে আরিয়ান হোটেলে চলে গেল। ফ্রেশ হয়ে বিকালে বের হলো। হোটেলের সামনে একটা ফুলের বাগান রয়েছে, অস্থির লাগছে। হাঁটছিল আনমনে, হঠাৎ খেলো ধাক্কা। ধাক্কা খেয়ে নিজেকে তো সামলে নিল, কিন্তু যার সাথে ধাক্কা খেলো সে পড়ে গেল। তাকিয়ে দেখলো একটা মেয়ে। আরিয়ানের প্রিয়ার কথা মনে পড়ে গেল। এমনই এক ধাক্কার পর ইতিহাস হইয়া গেছিল। তাই এবার আর রিস্ক নিল না, মেয়েটার দিকে না তাকিয়ে সোজা ওখান থেকে চলে আসলো। পরদিন সকালে সাগরের পাড়ে হাঁটতেছে, হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। আরিয়ান চোখ সরাতে যেও পারল না। কাজল কালো টানা টানা চোখ, ঠোঁটে লিপস্টিক, লাল শাড়ি পরিহিত এক মেয়ে, রূপে অনন্যা। যাই বলবো তাই কম হয়ে যাবে। এই যে মিস্টার, আপনার কমন সেন্স নাই একটু? কালকে ওভাবে ধাক্কা দিলে, কিছু না বলেই আবার চলে গেলেন। আরিয়ানের ওদিকে খেয়াল নেই, এক প্রকার ঘোরের মধ্যেই আছে। কথা বলছেন না কেন? বোবা নাকি? অটিস্টিক আপনি? আরিয়ানের হুঁশ নেই। এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেছে কিনা মনে নেই। কে তুমি রূপসী? এতদিন কোথায় ছিলে? আগে আসলে আরো আগেই তোমাকে পেয়ে যেতাম। এবার মেয়েটি আরিয়ানকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বসলো। ধাক্কা খেয়ে আরিয়ানের হুঁশ ফিরল। আপনি কি বোবা? না সুন্দরী। হোয়াট? পরক্ষণে মনে পড়ে গেল ঢাকাতে কি ঘটিয়ে রেখে এসেছে। সাদিয়া, প্রিয়া, সঞ্জিতা, নীলা, মিথিলা, এমনিতেই ওরা লেগেছে। না না, এখানে আসছি আরাম করতে, নতুন কোনো ঝামেলা নেওয়া যাবে না। যতই সুন্দরী হোক, আমার বর্জন করতেই হবে। কি হলো? কিছু না ম্যাম, গুড বাই। আরিয়ান চলে আসতে যাবে তখনই মেয়েটি চিল্লাইয়া বলল, আমার নামও নেহা, তোমাকে আমি দেখে নিব, মাইন্ড ইট। আরিয়ান পেছনে তাকালো, তারপর বলল, নাইস নেম, তবুও ভালো থাকবেন। আরিয়ান চলে আসলো। সারা দিন চলে গেল। রাতে বিছানায় শুয়ে আছে, কিছুতেই ঘুম আসছে না, খালি নেহার কথা মনে পড়তেছে। উফ নেহা, তুমি কি পাগল বানাইলে আমাকে? এক নজরেই মন কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া কিছুই মাথায় আসছে না। তোমাকে প্রপোজও করতে পারবো না, কারণ আমার জীবন এমনিতেই দুর্বিষহ। যা চাই তার উল্টোই হয়, প্যারাময় লাইফ। জানি না সবাই এখন কি করছে। অন্যদিকে আরিয়ানের বাড়িতে। আমি বুঝি না ও গেল কোথায়। ওগো, পুলিশকে কি বলবে? কিছুই জানতে পারিনি, মোবাইলটাও নিয়ে যায়নি হারামজাদা, সারাটা জীবন জ্বালাইয়ে গেল। অন্যদিকে সঞ্জিতা এখন সেই ছেলেটির সামনে দাঁড়িয়ে রয়েছে, যে আরিয়ানকে সঞ্জিতার বিয়ের কথা বলে ব্রেকআপ করিয়েছিল। আমি বিবাহিত, তাই না? না। ঘামছিস কেন বল? তোর বন্ধুর বউ না আমি? বল তোর বন্ধুর বাড়ি কোথায়? জানি না, আমি কিছু জানি না। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? আমি জানি না কিছু। বলবি নাকি লোকজন জড়ো করব? না না, বলছি আমি। হ্যাঁ বল জলদি। আপনাদের সাথে যে ছেলেটি ছিল, সে আমাকে 1000 টাকা দিয়েছিল এগুলো বলার জন্য। এর বেশি আমি কিছু জানি না। উনি আমাকে সব শিখিয়ে দিয়েছিল। কি মিথ্যে বলছিস কেন আরিয়ানের নামে? না, আমার মা অসুস্থ। আমার মায়ের কসম খেয়ে বলছি, যা বলছি সব সত্যি। আচ্ছা যা তুই। আরিয়ান, তুমি আমার সাথে খেললা, মিথ্যে বলে ব্রেকআপ করেছো। একবার পাই তোমাকে, আমি সব শোধ উঠিয়ে নিব। কার জন্য এমন করেছিস আমি দেখে নিব। অন্যদিকে আরিয়ান পরদিন হোটেলে থেকে বের হতেই নজর আটকে গেল নেহাকে দেখে। আজকে নীল শাড়ি, হালকা সাজ, চোখ সরাতেই পারছে না, কিছু একটা টানছে। উহু, তুমি যে কেন যে আমার সামনে আসলা? আমি চাই না তোমাকে, বুঝো না? আর আসিও না প্লিজ। বলেই আরিয়ান আবার হোটেলে ঢুকে গেল। হঠাৎ থেমে গেল। না, আমি থাকতে পারবো না এই মেয়েকে ছাড়া। ঢাকার চিন্তা করে লাভ নাই, গেলেই নীলার সাথে বিয়ে দিয়ে দেবে। প্রিয়ার সাথে ব্রেকআপ করেছি, সাদিয়াও হয়তো এতদিনে অন্য কাউকে পেয়ে গেছে। আর রইল সঞ্জিতা, ধোকা দিয়ে ব্রেকআপ তো করেছি,
ওই ছেলেকেও আর পাবে না, জানতেও পারবে না কিছু। আর রইল মিথিলা, ওরে তো বল্টু ভাই প্রচুর ভালোবাসে, বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিয়ে দেওয়া যাবে। নীলাকে তো কখনোই বিয়ে করব না, সো আমার নেহার উপর ট্রাই করা উচিত। দরকার হলে নেহাকে নিয়ে এখানেই সেটেল হয়ে যাব। আমার নেহাকেই চাই। যেই ভাবা সেই কাজ। আরিয়ান নেহার পেছন লেগে গেল। টানা 2 দিন ফলো করলো। একদিন বিকালে আরিয়ান নেহার পেছনে পেছনে হাঁটছে। হঠাৎ নেহা থেমে গেল, আরিয়ানের দিকে আসতে লাগলো। আরিয়ান না দেখার ভান করলো, আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। কি মিস্টার, সমস্যা কি? আমাকে বলছেন? তো এখানে আশেপাশে কেউ আছে নাকি? না, নাই। গত 2 দিন ধরে পিছু নিচ্ছেন কেন? কি মতলব আপনার? যদি মাইন্ড না করেন তাহলে বলবো। হ্যাঁ বলুন, কেন ফলো করছে? আপনি অনেক সুন্দর। হ্যাঁ তো? আই লাভ ইউ। হোয়াট? ইয়াহ বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। পাগল নাকি? হ্যাঁ পাগল, তোমার রূপ সৌন্দর্য আমাকে পাগল বানিয়ে দিয়েছে। দূর। বলেই নেহা ওখান থেকে চলে গেল। রাতে বিছানায় শুয়ে আছে। নেহা ছাড়া মাথায় কিছুই ঘুরছে না। নেহার একটা ছবি বের করলো, দেখতে দেখতে কল্পনায় চলে গেল। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারে যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এক সুন্দরী। গাইস, যার যার গানটা শুনতে ইচ্ছা করবে অবশ্যই ইউটিউব থেকে শুনে নেবেন, আর গাইতে পারবো না। তারপর ঘুমিয়ে গেল। পরদিন ঘুম থেকে উঠে আরিয়ান বেরিয়ে পড়ল নেহাকে খুঁজতে। এই দিনেও এটা বুঝতে পারেনি নেহা আসে কোথা থেকে। হঠাৎ আসে, হঠাৎ হারিয়ে যায়। খুঁজতে থাকলো নেহাকে, কোথাও নেহাকে খুঁজে পেল না। 1 দিন 2 দিন চলে গেল। আরিয়ানের তো ঘুম উড়ে গেল। কোথায় চলে গেল নেহা? প্রতিটা হোটেলে খোঁজ নিল। সাগরের পাড় তো তন্ন তন্ন করে ফেলেছে, কোথাও নেই। হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ছবি নিয়ে খুঁজতেছে। আরিয়ান রাস্তায় আনমনে হাঁটছে। হঠাৎ একটা বোরকা পরা মেয়ের সামনে এসে দাঁড়ালো। আমাকে একটু সাহায্য করুন না। না, আমি কোনো সাহায্য করতে পারবো না। আমি নিজেই একজনকে খুঁজে পাচ্ছি না। 2টি মন এক করতে সাহায্য করবেন না আপনি? মানে? মানে আমার বান্ধবী একটা ছেলেকে ভালোবাসে, কেউ মেনে নিচ্ছে না, তাই বাড়ি থেকে পালিয়েছে। ওরা কাজী অফিসে বিয়ে করবে। এখন কয়েকজন সাক্ষী লাগবে, না হলে কাজী বিয়ে দিচ্ছে না। প্লিজ একটু সাহায্য করুন। উফ, কি জ্বালা। আচ্ছা, কোথায়? চলুন, সাক্ষী হচ্ছি। আমার সাথে আসুন। আরিয়ান মেয়েটির সাথে চলে গেল, গিয়ে সাক্ষী হিসেবে সাইন করলো। আমি এখন চলি, ভালো থাকবেন সবাই। আরিয়ান সে কাজী অফিস থেকে বের হলো। তখনই বোরকা পরা মেয়েটা সামনে এসে দাঁড়ালো। মেয়েটির চোখ দেখে মনে হচ্ছে অনেক দিনের চেনা। আবার কি হলো আপনার? কোথায় যাবেন? আমি কোথায় যাব তা দিয়ে আপনি জেনে কি করবেন? আপনি জানেন কি, আপনাকে আমি গত 3 দিন ধরে ফলো করছি। মানে? মানে তুই নিজেকে কি ভাবিস? আজব, তুই করে বলছেন কেন? তোকে আর কি বলবো, নিজেকে হিরো ভাবিস? তুই জানিস আমি কে? আপনি এমন করছেন কেন? মেয়েটি মুখের কাপড় সরিয়ে ফেলল। আরিয়ান চেহারা দেখে চমকে গেল। তুমি নেহা? তুমি এভাবে? জানো তোমাকে গত 2 দিন ধরে কত খোঁজা খুঁজতেছি। আহারে সোনামণিটা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছে, তাই না? আরিয়ান আর কিছু না বলে সোজা হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিল। আই লাভ ইউ নেহা, আই লাভ ইউ সো মাচ। জানি। আমি গত 2 দিন তোমাকে পরীক্ষা করতেছিলাম, আসলেই তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তো সেই প্রথম ধাক্কাতেই পিছলে গিয়েছিলাম তোমার প্রেমে। ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। বলে আরিয়ানের হাত ধরলো। তারপর তো দুজনে কি হতে পারে, যা হবার তাই দুজন দুজনকে জড়িয়ে ধরলো। বাবু, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো? বাসি। তাহলে চলো। কোথায়? আমার আব্বুর কাছে। তোমার বাবার কাছে কেন? কেন মানে কি? হ্যাঁ, আমাদের বিয়ের কথা বলতে যাব। পাগল হয়েছো? মাত্র 1 দিন হয়েছে প্রেমের, জমিয়ে কয়েকটা মাস প্রেম করব, তারপর বিয়ের কথা ভাবা যাবে। প্রেম বিয়ের পরও করা যাবে,
আমি এখন যা বলছি তাই হবে। আমি এখনই তোমাকে আব্বুর কাছে নিয়ে যাব, তুমি কথা বলবা। ভুলেও না, আমি এখন পারবো না। কি? আরে একটা দিন তো সময় দাও। ওকে, যাও দিলাম। কালকে বিকেলে নিয়ে যাব, এটা শিওর। কালকে যদি না বলো তাহলে তোমাকে পানিতে যদি না চুবাইছি তাহলে আমার নামও নেহা না। আরে হইছে, এত রুড হতে হবে না, এখন একটু হাসো। হুম। অন্যদিকে শাওন এখন জেলে, তুষার আর হাবিব আসছে ছাড়াইতে। ওই বেটা, কোন মাইয়া নিয়া ধরে খাইছিলি? পুলিশ ধরলো কেন তোরে? ভাই আর বলিস না, জীবনটা তেজপাতা বানায়া দিল ফুলকপি। ফুলকপি? সে তো খাবার জিনিস, সবজি। তুই কি চুরি করতে গিয়ে ধরা খাইছিস? শালার ভাই, এখানে থাপ্পড় দিব, গিয়া তিসার করলে পড়বি। ফাজলামি করিস তুই? তুই জানোস না কেন এসেছে থানায়? আরে রাগিস কেন, মজা করতেছিলাম। দেখ ওসির সাথে কেমনে কথা বলে তোকে ছাড়িয়ে নিয়ে যাই। বেশি কথা বলিস না, আগে দেখ ছাড়েনি। আসলে সেদিন পপিকে শাওন থাপ্পড় দিছিল, সেটাই কোনোভাবে পপির বাবা জেনে গেছিল। তারপরে আজকে উঠিয়ে নিয়ে এসে জেলে ভরে রেখেছে। তুষার ওসির রুমে গেল। সালাম ওসি সাহেব, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি। তোমরা ওই বাটপাট্টার বন্ধু তাই না? খবরদার ওসি সাহেব, আমার বন্ধুকে বাটপার বলবেন না। ও আপনার থেকেও ভালো, দেখেই তো বোঝা যাচ্ছে আপনি গোশ খান। বাটপার হলে আপনি হবেন। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আমি... ওসি সাহেব, আমাদের পিস্তল ভয় দেখাবেন না। এককালে এই পিস্তল দিয়ে আমিও খেলেছি। ওই কি বলিস? তোকে তো কোনোদিন মশা মারতেও দেখি নাই, তুই পিস্তল দিয়ে খেলেছিস? আরে শালা, ছোটবেলায় 20 টাকায় খেলনা পিস্তল দিয়ে খেলোস নাই নাকি? বলদের মতো কথা বলিস। তোরা কার সামনে তা ভেবেছিস? আপনি জনগণের চাকর, আপনার কাজই হলো জনগণকে সেফ রাখা। আপনি জানেন কি, এখন একটা ফোন দিলে আপনার চাকরি হুমকিতে পড়বে। তারপর বাকিটা ইতিহাস। শালার ভাই, শালারা তোদের ইচ্ছা করে ঝাড়ু দিয়ে মারি। কে বলছিল পাকনামি করে ওই পেটলার সাথে ঝগড়া করতে? আমি কিছু করি নাই, সব ও করছে। এখন সব দোষ নন্দ ঘোষ। শুরু করছিল কে? আমরা যাই করি, তুই শালা ফুলকপির কানে বাজাইতে গেলি কেন? তোর জন্য এখন আমরা বিপদে। দূর বালের ফুলকপি, ইচ্ছে করছে আরো 3-4টা দেই। এতদিন নিজে ছিল, এখন ঘুষখোর বাপ আমার পেছনে ঝুলিয়ে দিচ্ছে। কি? আমার বাবা ঘুষখোর? এটা শুনে সবগুলার চোখ কপালে। পিছনে ফিরে দেখে পপি দাঁড়িয়ে রয়েছে। শাওন দাঁড়িয়ে গেল। কি? আমার বাবা ঘুষখোর তাই না? পচ তোরা সবগুলো জেলেই পচে মরবি। শাওন সোজা গিয়ে পপিকে জড়িয়ে ধরলো, গালে একটা কিস করলো। ইস বাবু, ওদের একটু বুঝাও তো, সব পুলিশ ঘুষখোর হয় না। ওদের বুঝাতে পারছি না, ওরা মনে করে সব পুলিশ ঘুষ খায়। সেই কখন থেকে বুঝাচ্ছি, এবার তুমি বুঝাও। আর আই এম সরি বাবু, তোমাকে থাপ্পড় দিয়েছিলাম তাই না? কোথায় দিয়েছিলাম? এই গালে? ইস, এখনো লাল হয়ে আছে। আই এম সো সরি, আমি দিতে চাইনি, তুমি জোর করতেছিলে তাই ভুলে দিয়ে ফেলেছি। দেখো, তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, চোখে লাল হয়ে আছে। আর কোনোদিনও ভুলেও তোমার গায়ে হাত দিব না, এখন থেকে শুধু পাপ্পি আর কিস দিব। এক নাগারে বলল কান্না কান্না ভাব নিয়ে। এইসব শুনে পপি ইমোশনাল হয়ে গেল। ইস, আমার বাবুটা খুব কষ্ট পাইছে। তুমি 2টা মিনিট দাঁড়াও, আমি যাব আর আসবো। পপি ওর বাবার কাছে চলে গেল। শালা পোল্টিবাজ। কিছুক্ষণ পরেই পপি এসে গেল। চলো, তোমাদের মুক্তি। আজ থেকে তোমাদের কেউ রাস্তায় দেখলেও ডিস্টার্ব করবে না। ওফ, থ্যাংক ইউ বাবু। কিসের থ্যাংক ইউ? পাপ্পি দাও। ওদিকে তুষার আর হাবিব এসব দেখে আর দাঁড়িয়ে না থেকে সোজা বেরিয়ে গেল। শাওনও পপিকে পাপ্পি দিয়ে বেরিয়ে আসলো। তারপর বুঝিয়ে শুনিয়ে পপিকে বাসায় পাঠালো। ও তুষার আর শাওনের সাথে যোগ দিল। শালা পোল্টিবাজ রে, জায়গার মধ্যে সব উল্টাই ফেললো। সব আমাদের উপর চাপিয়ে দিল। ইচ্ছে করছে 2টারে থাপ্পড় দিয়ে পানিতে ফেলে দিই। ওই বেটা, আমি যদি পোল্ট্রি না নিয়ে পপিকে পাম না দিতাম তাহলে এখন ছাড়া পাইতে না। আর আমাদের বাবা মায়ের কাছে আমাদের সেই ইজ্জত জীবনও আসবে না। সারাইতে উল্টা বলবে ঘরের ইঁদুর একটা কমছে। তুষার আর হাবিব শাওনের দিকে তাকিয়ে রয়েছে। এভাবে তাকিয়ে আছিস কেন? জড়িয়ে ধরবি, ধর, আটকাইছে কে? তারপর আর কি, হাবিব দিল ডান গালে, তুষার দিল বাম গালে। শালা, আজকের মতো মাফ করলাম। ওরা চলে গেল।
থাপ্পড় দিলি কেন? আমি ভুল কি বলেছি? অন্যদিকে আরিয়ান রুমে শুয়ে আছে, ভাবছে কাল নেহার বাবার সামনে যাবে, কি হবে? ওর কি যাওয়া উচিত? গেলে আবার ভুল হবে না তো? কোনো বিপদে পড়বে না তো? এসব ভাবতে ভাবতেই আরিয়ান ঘুমিয়ে গেল। পরদিন সকালে নেহা হোটেলে আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান নাই। চিন্তায় পড়ে গেল, গেল কোথায় আরিয়ান? রিসেপশনে খবর নিয়ে দেখে আরিয়ান চলে গেছে। এভাবে না বলে চলে যাওয়ার কারণ নেহার মাথায় ঢুকলো না। ওদিকে আরিয়ান এখন ঢাকায় নিজের বাসায় এসেছে। গতকাল রাতেই ট্রেনে করে চলে এসেছে, কারণ নেহার বাবার সামনে যেতে ওর বিবেকে বাধা দিচ্ছে। ঘুরতে গিয়ে বিপদ কান্দে নিয়ে ফেলেছে, বুঝতে বাকি ছিল না। আরিয়ানকে দেখে আরিয়ানের বাবা মা খুশিতে কেড়ে দিল। আরিয়ান তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলো। নিজের রুমে আসতেই মিথিলা রুমে আসলো। তুমি? নিজেকে হিরো ভাবিস? আমি তো হিরোই। ফাজলামি চলে? এভাবে না বলে কেউ যায়? তুই জানিস আঙ্কেল আন্টি কতটা কষ্ট পাচ্ছে? তুই এখন বাইরে যা, আমি রেস্ট নিব। সেই নেই, তবে নেক্সট টাইম এমন আর করিস না। যা। পরদিন সকালে ঘুম থেকে উঠে রুমের বাহিরে আসতেই ড্রয়িং রুমে দেখে নীলার বাবা মা কাকা কাকি বসে আছে। নীলাও আছে। কান পাততেই বুঝতে পারলো বিয়ের কথা চলছে। সবাইকে সালাম দিল আরিয়ান, তারপর আবার রুমে চলে আসলো। কি হচ্ছে বুঝলাম না। আমি এতদিন ছিলাম না, তাতে ওনাদের কিছু যায় আসেনি। এসে আমাকে দেখতে চাইনি, আমি ফিরেছি তার পাত্তা নাই। এখন বিয়ের বিষয়ে কথা বলছে। হায় রে, আমি কোন দুনিয়ায় আছি? এমন সময় নীলা রুমে আসলো। কি বাবু, কেমন আছো? কেমন লাগছিল কক্সবাজার? আমি কক্সবাজারে গেছি, তুমি জানলা কিভাবে? সে জানি, সেখানে আবার কোনো মেয়েকে ফাঁসিয়ে আসো নাই তো? কি? কিছু না। নীলা আরিয়ানের পাশে এসে বসলো। তুমি জানো তোমাকে কত মিস করেছি, তোমায় কোথায় কোথায় খুঁজেছি, কল্পনাতেও করতে পারবে না। পালানোর খুব শখ, তাই না? আমি তো আর পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করব না। আগামী 3 দিনের মধ্যেই আমাদের বিয়ে দেওয়া হবে, তারপর দেখব কোথায় পালাও। বলেই আরিয়ানের গালে একটা কিস দিয়ে চলে গেল। নীলার হঠাৎ এমন পরিবর্তন দেখে আরিয়ান অবাক হয়ে গেল। কি হলো আবার এর? একটু পরেই বাবা মা আসলো, বলে গেল আগামী শুক্রবার আরিয়ানের বিয়ে। আরিয়ান না করলেও শুনে নাই। যা হোক, আরিয়ান বাসা থেকে বের হলো বন্ধুদের সাথে দেখা করতে। চায়ের দোকানে যাবে, হাঁটছে। হঠাৎ সামনে এসে সঞ্জিতা দাঁড়ালো। সঞ্জিতা দেখে আরিয়ান অবাকই হলো। তুমি? আমি। নাটক খুব ভালো করতে পারিস, তাই না? কিসের? কিসের বুঝিস না? সেদিন পার্কের ছেলেটা কে ছিল? তোর ভাড়া করা ছিল, তাই না? আমি ভাড়া করেছি, ও জানলো কিভাবে? গোলমাল লেগে গেল দেখছি। ভাবছিস আমি জানলাম কিভাবে, তাই তো? আমি সেই ছেলেটার মুখ থেকেই শুনেছি। আজকে তোকে আমি, চল আমার সাথে। একটা রিক্সা ডাক দিল। আরিয়ানকে রিক্সায় উঠতে বলল। সঞ্জিতা উঠে গেল। তারপর নিরিবিলি একটা জায়গায় আসলো। রিক্সা থেকে নামলো। চলো। আরিয়ানের হাত ধরে লেকের পাড়ে নিয়ে আসলো। দুজন দাঁড়িয়ে রয়েছে পানির দিকে তাকিয়ে। জানো, অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু না, আমি ভুল ছিলাম। আরিয়ান চুপ করে আছে। জানো, তোমাকে পেয়ে আমি কত খুশি হয়েছিলাম, যা বলে বোঝাতে পারবো না। আরিয়ান চুপ করেই আছে। তুমি যখন আমার সাথে থাকতে আমি ফিল করতাম আমি দুনিয়ার সব থেকে হ্যাপি মানুষ। বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি তুমি সব ইচ্ছার বিরুদ্ধে করছো। ছেলেটার মুখে যখন শুনেছি তুমি আমার সাথে সম্পর্ক ক্লোজ করার জন্য সব করেছো, প্রথমে খুব রাগ হয়েছিল। পরে যখন মনে পড়লো আমি তোমাকে কিভাবে ছেড়ে গিয়েছিলাম, তোমার থেকে ভালোবাসা আশা করাটাই ভুল ছিল। কিন্তু আমি... আজ তুমি কিছু বলবে না, আমি বলবো। আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসতে, কিন্তু আমি মিস করে ফেলেছি। তুমি এখন আর আমাকে ভালোবাসো না, একটুও বাসো না। আশা করাই যায় না, আমি ভুল ছিলাম। সঞ্জিতা। ওয়েট, আমি জানি নীলার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, আর নীলাকেও তুমি প্রচন্ড ভালোবাসো। আমি চলে যাচ্ছি টাঙ্গাইল, যেখানে বাকিটা সময় কাটিয়ে দেব। আই এম সরি সঞ্জিতা, আমি আসলে এরকম করতে চাইনি। জানি তোমার আমার প্রতি টান আছে, তবে ভালোবাসাটা নেই। সো নো চিন্তা, বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে নিব, খুব ভালোই থাকবো। আরিয়ানের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে গেল। তোমাকে লাস্ট বার জড়িয়ে ধরতে পারি? সঞ্জিতা আরিয়ানকে জড়িয়ে ধরলো। দোয়া করি তুমি খুব ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।
সঞ্জিতা আর কান্নার রুখতে পারল না, কেঁদেই দিল। আরিয়ানকে কিছু বলতে না দিয়েই বাই, ভালো থেকো। সঞ্জিতা কাঁদতে কাঁদতে চলে আসলো। আরিয়ান চোখ থেকেও পানি বেরিয়ে পড়ল। এমন সময় কল আসলো, দেখলো আব্বু কল দিছে। আরিয়ান রিসিভ করলো। হ্যাঁ আব্বু। কোথায় তুই? এই তো একটু দূরে আছি। কেন বলো? বাসায় আয়, শপিং করতে যেতে হবে। শপিং কেন? কেন আবার? শুক্রবার তোর বিয়ে, শপিং করতে হবে না? ও, তোমরা যাও। তোকে আমি আধা ঘন্টার মধ্যে বাসায় আসতে বলেছি, চলে আসবি। 1 সেকেন্ড দেরি হলে খবর আছে। বলেই ফোন কেটে দিল। আরিয়ান দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছে দেখলো নীলা আর মিথিলা রেডি হয়ে রয়েছে। আমি ওদের সাথে যাব? হ্যাঁ, সবাই যাচ্ছি। ও, আমি না গেলে হয় না? না, তোকে লাগবেই। তাহলে আমি শাওন, হাবিব আর তুষারকেও ডেকে নেই। চিন্তা মতো ওদের ফোন দিল। শাওন, তুষার চলে আসলো। হাবিব কই রে? ওর কথা কইস না, আন্টিরে নিয়ে আসে। আন্টি মানে? আরে ওই যে আন্টির ভাইয়ের মায়া একটা পটাইছে, সারাদিন ওর পিছনে লেগে থাকে। সেকা খাইলে বুঝতে পারবে মাইনকার চিপাই কাকে বলে। আচ্ছা বাদ দে। সবাই মিলে শপিংয়ে গেল। নীলা, মিথিলা আর আব্বু আম্মু একের পর এক জিনিস দেখছে। আরিয়ান, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? আরে বেটা, 1-2 পোলাপানের মতো কি ছোটকালের সেই খেলা এত বড় হয়ে এখন বলিস? আরে আমি খেলছি না, সামনে দেখ। কি সামনে? আরিয়ান সামনে তাকিয়েই অবাক হা হয়ে গেল। ছেলেটাকে? তোর গার্লফ্রেন্ড তুই না বলতে পারবি, আমি কেমন বলবো? ইস, কিভাবে হাতে হাত ধরে কফি খাচ্ছে, আহ পুরা যেন জামাই বউ। তোরা ভাবছিস আমি জ্বলছি? আমি জ্বলছি না। সাদিয়ার প্রতি আমার কোনো ফিলিংসই নাই, তবে আমাকে খুব জ্বালাইছে। এবার দেখ কি করি। আরিয়ান ওদের সামনে গিয়ে উপস্থিত হলো, চেয়ার টেনে বসলো। হাই সুন্দরী, হাউ আর ইউ? সাদিয়া আরিয়ানকে দেখে অবাকই হলো। আরিয়ান, তুমি? হ্যাঁ সুন্দরী ম্যাম, আমি। কেমন আছো সোনা? এই বাটপারটাকে? হোয়াট দি হেল? পাটপার কে? আর সাদিয়া উনি কে? ইভান ওয়েট, আমি তোমাকে সব বলছি, একটু চুপ থাকো। কি বলবা ওরে, যে তুমি আমার গার্লফ্রেন্ড? কি গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে বুঝো না? স্টপ! আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি না, কখনো বাসি না। আমি যা করেছি নীলার কথা মতোই করেছি। সব নীলার প্ল্যান ছিল তোমাকে জ্বালানোর, তোমাকে প্যারায় ফেলার জন্য নীলাই এসব করতে বলেছিল আমাকে। কি? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞাসা করো গিয়ে। তবুও প্লিজ এখানে আমার বিয়ে ভেঙো না, ও আমার হবু বর। ও শিট, ইচ্ছে করছে কানের নিচে দেই। কেউ জ্বালাইতে বললে জ্বালাইতে হবে নাকি? দে কানে নিচে দে। ওই দিন অফিসে আইসে আমাদের কানটাও জ্বালা পয়লা কইরে দিছিল। আমি কিছুই করি নাই, সব নীলারই দোষ। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। ওকে, বাট তোমাকে যেন আমার সামনে না দেখি আর। ওরা ওখান থেকে চলে আসলো। ভাই রে ভাই, নীলা কি খেলাটাই খেলছে, নিজে তো জ্বালাইছে, সাথে সাদিয়াকেও জ্বালাইতেছে, পাঠিয়েছে। তুই ওর বিয়ে করে থাকবি কিভাবে? মাইয়া তো না যেন আগুনের গোলা। আমিও কম জানি না বন্ধু, আমিও খেলবো। তোমার খেলার দৌড় আমরা জানি, কি করতে যাস কি হয়ে যাই। ইনসাল্ট করছিস? না, মজা নিচ্ছি। যা হোক, শপিং করে সবাই বাড়িতে ফিরে আসলো। রাত হয়ে গেছে। আরিয়ান রুমে এসে শুইল। এমন সময় মিথিলা আসলো। আরিয়ান, আমার একটা কাজ করে দিতে হবে। কি? আমাদের বাড়িতে একটু বল্টুর কথা বলবি? আরিয়ান শোয়া থেকে দাঁড়িয়ে গেল। বল্টুর কথা? এত অবাক হচ্ছিস কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি বল্টুকে বিয়ে করব। আরে তুই তো জানিস না, বল্টু কয়েকদিন আগে আমাকে পাবে না বলে বিষ খেয়েছিল। আহারে বেচারা। এদিকে তোর সাথেও আমার হবে না, তাই আর কি করব, বল্টুকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখন আমাদের বাড়িতে বিয়ের দায়িত্ব তোর নিতে হবে। সোনা, তুমি তো জানো না বল্টু ভাইকে বিষ খাওয়ার নাটক আমিই করতে বলেছিলাম। কি হলো, কিছু বলছিস না যে? ও হ্যাঁ, করব। তোর পুরা বিয়ের সব কাজ আমিই করব। ও আমার সোনা ভাই, গুলোমুলো। আচ্ছা শোন, তোকে খালাম্মা ডাকছে। যাও, আসতেছি। মিথিলা চলে গেল। আরিয়ান খাটে বসে গেল। হচ্ছেটা কি? সঞ্জিতা চলে গেল ওদের গ্রামে, একটা প্যারা শেষ। শপিং মলে সাদিয়ার কাহিনী শেষ। যদিও প্ল্যানের মধ্যে নীলা ছিল, এখন আবার মিথিলা। বাহ আরিয়ান বাহ।
তোর কপাল তো খুলে গেছে, সব প্যারা শেষ। যাই, মা কি বলে শুনে আসি। আরিয়ান শুনতে গেল। আম্মু ডাকছিলে? হ্যাঁ, নীলাকে ওদের বাড়িতে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আরিয়ান বাইকটা বের করলো, নীলাকে নিয়ে বের হলো। একটা ফাঁকা জায়গায় এসে আরিয়ান বাইক থামালো। কি হলো, বাইক থামালে কেন? নামো বলছি। নীলা বাইক থেকে নামলো, আরিয়ানও নামলো। কি হয়েছে? সাদিয়াকে তুমি আমার পিছু লাগিয়েছো, তাই না? না তো, কে বলেছে? মিথ্যা বলবা না, আমাকে সাদিয়া সব বলেছে। ও ও বলে দিছে? তাহলে আর কি, হ্যাঁ আমিই করেছি। আমাকে জ্বালানোর খুব শখ, তাই না? মেয়ে দেখলে খালি প্রেম করতে মন চায়। তো আর কি দেখালাম, প্যারা কাকে বলে। এমন প্যারা দিছি যার জন্য কক্সবাজারে পালাতেই হইছে। মজা নিচ্ছ, তাই না? কি করবা করলে? কি করব দেখতে চাও? আরিয়ান এক পা আগাচ্ছে, নীলা এক পা পিছুচ্ছে। এমন সময় নীলা দেয়ালের সাথে লেগে গেল। আরিয়ান নীলার হাত চেপে ধরল। তারপর আর কি তা বুঝতেই পারছেন, লিপ কিস করে ফেলেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আরিয়ান বাইকে এসে বসলো, বাইক স্টার্ট করলো। আরিয়ান নীলাকে বাড়িতে দিয়ে সোজা বাসায় চলে আসলো। পরদিন। কিরে, এত সকালে অফিসে ডাকলি? আজ থেকে এক্স বয়ফ্রেন্ড বলতে কোনো সংগঠন থাকবে না। কেন? এই সংগঠন মানেই প্যারা। শালার জীবনটা তেনা তেনা করে ফেলছিল। এখন যখন সব ঠিক হয়ে গেছে, আর চাই না নতুন করে কোনো প্যারা আসুক। সো এটা বন্ধ করাই ভালো। আসলেই আজ থেকে বন্ধ এটা। আজাইরের সংগঠন, কোনো কাজ নাই, কিছু নেই, হু দেয়। এর কাজ কি ছিল তাই জানলাম না আজও। এটা বন্ধই ঠিক আছে, আমি একমত। তারপর আর কি, তালা পড়ে গেল অফিসের দরজায়। এক্স বয়ফ্রেন্ড বলে কোনো সংগঠন আর নেই। বিয়ের দিন। আরিয়ান চেয়ারে বর সেজে বসে আছে। চারদিকে সবাই কত আনন্দ করছে, হৈ হুল্লোড় করছে, আর আরিয়ান মুখে হাত দিয়ে বসে আছে। হঠাৎ একজনকে দেখে চোখ কপালে উঠে গেল। মেয়ে আর কেউই নয়, নেহা। নেহা এখানে। আমি গেলাম ভাই, বিদায় পৃথিবী। আজকে আমাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, 100% শিওর। আরিয়ান দাঁড়িয়ে গেল। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? 2 নাম্বার চাপ দিছে জোরে। ইস, শালা বিয়ের অনুষ্ঠানেও। দেখ শালা, কখন আসবে বলে আসবে নাকি? সর, ওয়াশরুমে যাব। আরিয়ান কোনো রকমে মুখ ঢেকে পালিয়ে ওয়াশরুমে এসে ঢুকলো। কি কপাল ভাই, বিয়ে করতে এসে বাথরুমে বসে থাকতে হচ্ছে। বের হলে নেহার সামনে পড়লে আমার মরতে হবে না, আমাকে এমনিতেই মেরে ফেলা হবে। আমি শেষ। এখন আমি কি করব? কিছু বলেন ভাই, কি করব আমি? এ চিপা থেকে কিভাবে বাঁচবো? এটা নিপা না? হরে একটা জিনিসই আফসোস আমি পাইলাম না। পাস নাই কিভাবে? পাইছিলি তো, তুই ব্রেকআপ করছিলি। আর মনে করাস না, অন্য মেয়েগুলোকে দেখ, এক একটা কি জিনিস আল্লাহ যেদের কি দিয়া পয়দা করেছে। মাটি আর পানি দিয়াই। না রে, স্পেশাল কিছু তোর দিছেই। ইস, যেটাই দেখি কলিজায় লাগে রে ভাই, ইচ্ছে করছে সবাইকে নিয়ে হারিয়ে যায়। আমি রাজা আর সবগুলো আমার রানী। এমন সময় শাওনের কানে কেউ বলল, কোন শালাই রে? বলেই পিছনে তাকিয়ে দেখে পপি। জিহ্বায় কামড় দিল শাওন। ওফ বেবি, তুমি কখন আসলে? আমি কখন আসছি সেটা বড় কথা নয়, তুই কি বলতেছিলি? কই শোনা, আমি কিছু বলি নাই তো। আমি সব শুনেছি কিন্তু। শাওন পপির হাত ধরলো, তারপর আলাদা করে একটা রুমে নিয়ে গেল। কি হইছে, এখানে এনেছো কেন? বাবু, তোমাকে আজ যা লাগছে না, একদম ফোরবরি। ইস, এভাবে বলো না, লজ্জা লাগে আমার। শাওন পপিকে দেয়ালে ঠেকালো। কি করছো? দেখছি তোমাকে, আমার বাবুটা কত সুন্দর। দূর, বেশি বলছো। একদমই না, আমার তো ইচ্ছে করছে কি? ইয়ে করতে। একদম না, বিয়ের আগে কিছু নয়। ধরেছি যে তুই আর ছাড়ছি না। বাকিটা আর বলা লাগবে না, বুঝে নিয়েন। আধা ঘন্টা হয়ে গেছে, বর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই কানাকানি করা শুরু করলো। কেউই বুঝতেছে না বর গেল কোথায়। সবাই বরকে খুঁজতে লাগলো। তুষারও খুঁজতেছে। আনমনে একের পর এক জায়গায় যাচ্ছে। হঠাৎ খেলো ধাক্কায় তুষার পড়ে গেল। চোখ মেলে সামনে তাকাতেই তুষার ক্রাশ খেয়ে বসলো। চোখ নাড়াতেই পারছে না। তুমি আরিয়ানের খালাতো বোন তিশা না? হুম। এত সুন্দর কবে হলে তুমি?
সুন্দর আমি আগে থেকেই ছিলাম, আপনি নজর দেননি আর পাত্তাও দেন নাই। আমার জন্য ওই অফারটা কি এখনো আছে? আছে মানে? আমি তো এখনো আপনাকেই ভালোবাসি। ইস, কেন যে তখন অ্যাকসেপ্ট করলাম না? ভালো করে তাকালেই তো হতো। আসলে তিশা একবার আরিয়ানের বাসায় বেড়াতে আসে, তখনই তুষারকে দেখে, পছন্দ করে ফেলে। তুষার এসব জানতো না। তুষার তখন দেখেছিল, কিন্তু অমন ভাবে নয়। পরবর্তীতে তিশা চলে যায়। যাওয়ার আগে তুষারের নাম্বার সহ সব জোগাড় করে নিয়ে যায় এবং ফোনে তুষারকে জ্বালায়, প্রপোজ করে। তুষার রিজেক্ট করে দেয় তখন। তো এখনো কি তাকিয়েই থাকবেন? অনুমতি দিলে জড়িয়ে ধরবো। তো ধরেন আমি আটকেই রেখেছি নাকি? তুষার তিশাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মনে পড়ল যে ও আরিয়ানকে খুঁজতেছে। তিশাকে ছেড়ে দিল। কি হলো, ছাড়লেন কেন? আরিয়ানকে খুঁজতে হবে। শালাই কোথায় যে গেল? শালা নয়, সুমন্দি বলেন, সে আমার বড় ভাই। সে যাই হোক, খুঁজতে তো হবে। তুমি যাও এখন, পরে কথা বলবো। অন্যদিকে আরিয়ান এখনো ওয়াশরুমে বসে আছে, গালে হাত দিয়ে। সবই কপাল, বিয়ে করতে এসে ওয়াশরুমে বসে আছি। বাহ, আমি যে কত ভাগ্যবান। দূর চাই, কি গন্ধ! কোন শালারে পাশেরটায়? ওই মশাই, গালি দিয়েন না, খাওয়া একটু বেশি হয়ে গেছে তো তাই হচ্ছে। কয় বছর খান নাই মিয়া? যান আবার খান। এমন সময় তুষার আরিয়ান বলে ডাকা শুরু করলো। আরিয়ান দরজা খুলে একটু মাথা বের করলো, দেখলো তুষারই ডাকছে। আরিয়ান বের হলো, তুষারও দেখলো। সমন্দির ভাই, সমন্দি, কি খাইছ যে 1 ঘন্টা ধরে ওয়াশরুমে তুই? ওইখানে তো সবাই তোকে খুঁজতে খুঁজতে হয়রান। তুই আমাকে সমুদ্রে রাখছ তো? যা, আমার কোনো একটা মামাতো, খালাতো, কাকাতো, ফুফাতো বোন তোর নামে লিখে দিলাম। তবু আমাকে বাঁচা ভাই। তোর কি হয়েছে? নেহা এখানে চলে এসেছে। কোথায়? কোথায় আবার, এখানেই। আমাকে দেখলে নগদ কাহিনী ঘটে যাবে। আমাকে কেউ বাঁচাতে পারবে না। দূর বেটা, বিয়ে বাড়িতে আসছে। বিয়ে বাড়িতে সবাই আসেই তো খাইতে। এতক্ষণে হয়তো পেট ভোজন করে চলেও গেছে। তুই এই কারণে এখানে এসে পালিয়েছিলি? চল এখন স্টেজে। চারপাশে নজর রাখ, কোথাও আছে কি না। চল। আরিয়ান আর তুষার চারিদিকে তাকাতে তাকাতে স্টেজে গেল। আরিয়ান ফিরে এসেছে দেখে সবাই শান্ত হলো। আরিয়ান ভয়ে ভয়ে আছে, কখন নেহা এসে কোন ভেজাল লাগিয়ে দেয়। যা হোক, দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নেহাও আসলো না, সব ঠিকঠাক হয়ে গেল। আরিয়ান বউ নিয়ে বাড়ি ফিরল, চিন্তামুক্ত হলো আর দোয়া করলো। নেহা যেন আর কোনোদিন সামনে না আসে, না হলে নীলার যে পরিমাণ দাজ্জাল, আমাকে মেরে ফেলবে ডিরেক্ট। কি রে, তোর কিসের এত চিন্তা? ওর তো আজ থেকে চিন্তা আরো বেড়ে গেল। নীলা যেই চিজ, ভাই তোরে কি হবে? আমার ভাবতেই গা শিউরে উঠছে। তুই শালা চুপ থাক, সারাদিন তো থাকিস গার্লফ্রেন্ডের চিপায়। সবাই এখন মোনাজাত ধরো। কেন? কেন আবার? ও যার জন্য শহর ছেড়ে পালিয়েছিল তার সাথে এখন বাসর করবে। কাহিনীটা কি হবে ভেবেছিস একবারও? ভয় দেখাচ্ছিস? তাই তো তোর জন্য এক্সট্রা দোয়ার আয়োজন করছি। ওরে কেউ থামা, নাইলে কিন্তু ওর লাশ ফেলে দিব আমি। হুজুর ভিতরে আসুন। একজন হুজুর আসলো, সবাই হুজুরকে দেখে অবাক। তুই আসলেই। আরে আমার বন্ধুর বিয়ে করেছে আর আমরা আলাদা করে মোনাজাত করব না ওর সুখের জন্য? তা কি হয়? হুজুর সাহেব, দোয়া শুরু করুন। ইচ্ছে করছে তোকে আমি। ও হে ভচ্ছ করিও প্রেম, এখন খাচ্ছ বাস, তবু কেন কমছে না তোমার জেদের পরিমাণ? যাই হোক, হুজুর শুরু করুন। হুজুর মোনাজাত শুরু করলো। মোনাজাত শেষ হলো, হুজুর চলে গেল। এমন সময় ভিতরে প্রিয়া প্রবেশ করলো। প্রিয়াকে দেখে আরিয়ান দাঁড়িয়ে গেল। তুমি? আমি মানে কি? তুমি কাজটা ঠিক করেছো? কি করলাম আমি? কি করছো বুঝো না? তোমার সাথে তো ব্রেকআপ হয়েছে, সো কি ভুল করলাম? ওটাই ভুল হয়েছে। এখন দেখবা আমার খেলা। কি ভাবছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দিব? খুন করে ফেলবো, দরকার পড়লে কিডন্যাপ করব। জাস্ট মাইন্ড ইট, আমি তোমাকে ছাড়ছি না। বলেই প্রিয়া রুম থেকে চলে গেল। সবাই হা হয়ে আছে। তুই প্রিয়ার সাথে সব শেষ করস নাই? সেটা তো কক্সবাজারে যাওয়ার আগেই শেষ করেছি। কুত্তা ভাগ্য রে তোর, খালি আসতেই বিয়ের পর না জানি কত কি দেখা লাগতে পারে। শালা চুপ থাক। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে। ওদিকে বাসর ঘরে বিড়াল বসে আছে, বিড়াল মারতে যা, না হলে কখন যে বিড়াল আবার ভাগ হয়ে যাবে বলা যায় না। সবাই হাসতে লাগলো। মজা নিচ্ছ তাই তো? সময় আমারও আসবে। আসবে না? আমরা এমন জায়গায় জায়গায় গার্লফ্রেন্ড জন্ম দিয়ে রাখি নাই, তুমি রাখছো, তাহার ফল তুমি ভুগতেছ। শালা,
দূর ও বেটা, যা তো বিড়াল মারতে যা। আমি পপির কাছে যাইতাম, বাবুটা অপেক্ষা করতেছে। আরিয়ান ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকেই চমকে উঠল। খাটে দুজন বসে আছে, বড় বড় ঘোমটা টানা। আরিয়ানের উপস্থিতি বুঝতে পেরে দুজনেই ঘাট থেকে নামলো, আরিয়ানকে সালাম করলো। আরিয়ান ঘামতেছে। হচ্ছেটা কি? দুজন কেন? বিয়ে কি দুইটা করলাম নাকি? যতটুকু মনে পড়ে আগে তো কাউকে বিয়ে করিনি। তো এখানে জোড়া কেন? এটা কোন বিপদের লক্ষণ? নীলা কোনটা? দুজনের মধ্যে একজন বলল, কি গো সোনা, ঘামছো কেন? ভয় পাচ্ছ নাকি? না, ভয় পাবো কেন? তোমরা মজা করতেছো তাই না? আচ্ছা, একটা তো নীলা, আরেকটা কে? ঘুমটা উঠাও তো। আচ্ছা সোনা, উঠাচ্ছি। একসাথেই দুজন ঘুমটা উঠালো। আরিয়ান হাঁ হয়ে গেল। আর তোমরা, আমি কি বিয়ে দুইটা করেছি? বলেই সোজা পড়ে গেল, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, আরিয়ান নিজেকে কারো কোলে আবিষ্কার করলো। চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখে নীলার কোলে মাথা, আর নীলা মাথায় হাত বোলাচ্ছে। এক ঝটকায় আরিয়ান উঠে গেল, উঠে চারিদিকে আরেকজনকে খুঁজতে লাগলো। কাকে খুঁজতেছো বাবু? আরেকজন কোথায়? আরেকজনকে? তোমার সাথে যে ছিল সে কোথায়? আজব, আমার সাথে কে ছিল? নেহা। নেহা কোথায়? দাঁড়া তুই। নীলা বিছানা ছেড়ে চিপা থেকে একটা ঝাড়ু বের করলো। আরিয়ান ভয় পেয়ে খাটের অন্যদিকে চলে গেল। এসব কি নীলা? কি এক্ষুনি দেখবি, শালা লুচ্চা, কয়টা লাগে তোর? এই আমাকে লুচ্চা কইবা না, আমি কাউকে কিছু করি নাই। করস নাই তুই? শালা হারামজাদা, পালিয়ে গেছিস কক্সবাজারে ভালো সময় কাটাতে। সেখানে গিয়েও মাইয়া দেখা চোখ সামলাতে পারিস না। তোর চোখ আজকে আমি তুইল্লা নিমু। কি বলো এসব? আমি আবার কোন মাইয়া? চুপ শালা। খবরদার গালি দিবা না, আমি ভদ্র ছেলে, গালিগালাজ পছন্দ করি না। তুই ভদ্র? এইদিকে আই তুই। আজকে এই ঝাড়ু দিয়া মাইরা যদি তোর চেহারার নকশা না পাল্টিয়েছি, তাহলে আমার নাম নীলা না। আরিয়ান অবস্থা বেগতিক দেখে কি করবে ভেবে পাচ্ছে না। আজকে নিলে আমার 12টা বাজাবেই। অর্থপক্ষ সম্পন্ন করাই ভালো হবে যদি বেঁচে যাই। তাছাড়া চিল্লানো শুরু করলে আমার মানিজ্জত সবই যাইব। যেই দাজ্জাল মাইয়া, বিশ্বাস করা যায় না। আরিয়ান নীলার সামনে চলে আসলো। নীলা, আই এম সরি। এই তোমার গা ছুঁয়ে প্রমিস করছি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। এখন থেকে তোমার কথা মতো চলবো। এবারের মতো ছেড়ে দাও প্লিজ। লোকজন কি বলবে বলো? তোকে বিশ্বাস করা যায় না, 12 ভাতারের তুই। ছি, কি বলো? আচ্ছা, আমি যদি খারাপই হতাম তাহলে বিয়ে করলে কেন? খুশিতে ভাল লাগছে, এই জন্য করছি। তোমার এই আলসেমির জন্যই আমার জীবনে এত কিছু ঘটে গেছে। তুমি যদি এই আলসেমি না করে ভালোভাবে চলতা তাহলে ব্রেকআপও হতো না। আমার জীবনে সাদিয়া, সঞ্জিতা, প্রিয়া, নেহা কেউই আসতো না। এত পেরা সামলাইতে হতো না। তুই শালা 12 ভাতার, তোর চোখ ভাল লাগে না। যাকেই দেখিস তাকেই তোর পছন্দ হয়ে যায়। আমি প্রমিস করলাম তো আর কোনোদিন কিচ্ছু করব না। এই কানে ধরছি, উঠবস করছি, আর হবে না, প্রমিস। বিশ্বাস করব তো কি? বিয়ে যেহেতু করেই ফেলছো, এখন তো করো। ওকে করলাম, তবে শর্ত আছে। আমি সবকিছুতে রাজি, তুমি যা বলবা তাই হবে। বেশি কিছু করতে হবে না। আমার অনার্স শেষ না করা পর্যন্ত তুই আমাকে ছুতে পারবে না। স্বামী স্ত্রী আমরা, কিন্তু ওসব টিয়ে কিছুর জন্য জোর করতে পারবা না। শালার আর শর্ত খুঁজে পাইলো না। এমনিতেই জীবনটা তেনা তেনা বানাই ফেলছিল। যা হোক, এবার তো শান্তি পামু। রাজি হয়ে যাই। কি হলো? কিন্তু মানে রাজি হইবি নাকি ঝাড়ু দিয়া শুরু করব? না, লাগবে না, আমি রাজি। গুড বয়, যা মাফ করলাম। গুড নাইট, আমি ঘুমালাম। নীলা বিছানায় চলে গেল। আরিয়ান সোফায় বসে পড়ল। উফ, কি বাঁচা বাঁচলাম, কি কপাল। এখন সারা জীবন এই প্যারা সামলাইতে হবে। কিন্তু এইটুকু বুঝতে পারছি না, অজ্ঞান হবার আগে দেখলাম জোড়া। আরেকটা গেল কোথায়? আমি স্পষ্ট দেখেছি নেহা ছিল। নেহা গেল কোথায়? ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।
সকালবেলা ঘুম ভাঙতেই দেখলো নীলা মাত্র গোসল করে বের হয়েছে, চুল শুকাচ্ছে। ঢঙ্গে বাঁচি না, রাতে তো কিছুই করে নাই, এখন গোসল করে সবাইকে দেখাবে আমি ওনাকে রাতে ঘুমাইতে দেই নাই। এমন সময় আরিয়ানের নজর গেল নীলার কোমরের দিকে ছোট একটা তিল উকি মেরে আছে, আরিয়ানকে কাছে রাখতেছে। আরিয়ান ছোঁয়ার লোভ আটকে রাখতে পারল না, উঠে গেল। আস্তে আস্তে নীলার পিছনে গেল, যেই কোমরে হাত দিতে যাবে, ঝাড়ুটা বিছানায় আছে, দেখে নাও, লাগবে নাকি? আরিয়ান হাত দিয়েও আর দিল না, সোজা ওয়াশরুমে চলে গেল। গিয়ে শাওয়ার ছেড়ে ভিজতে লাগলো। শালার কপাল, এ জীবনের শান্তি আমার হবে না। এতদিন জ্বালাইলো গার্লফ্রেন্ডরা, এখন না জ্বালাইলেও টেকনিকে জ্বালায় বউ। উফ, এভাবে টার্গেট মিস করা যায়? যা হোক, ফ্রেশ হয়ে বের হলো। বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা হিসাবে আরিয়ান আর নীলাকে নীলাদের বাড়িতে যেতে হলো। ভিতরে প্রবেশ করতেই আরিয়ান ভয় পেতে লাগলো। কোথা থেকে নেহা আবিষ্কার হয়ে যায় বলা তো যায় না। যা হোক, নীলার রুমে আরিয়ান বসে আছে। হঠাৎ চোখ গেল জানালার দিকে, জানালার কাছে গেল। কি শ্বশুর রে ভাই, সেই কবে এই জানালাটা ভাঙছিলাম, এখনো ঠিক করে নাই। এত কিপটা, অবশেষে কিপটা শ্বশুর কপালে জুটলো। কপালে কি আছে আল্লাহই জানে। ভাবতে ভাবতে পিছনে ফিরে আরিয়ান চমকে উঠল। তুমি? আরিয়ানের সামনে নেহা দাঁড়িয়ে রয়েছে। আমি। ভয় পাচ্ছ কেন? আরিয়ান কথা বলছে না, নেহা হাসতে লাগলো। ভয় পাইও না। তুমি নীলার সাথে মিলেছিলা তাই তো? ছিলাম না, তবে জড়িয়ে গিয়েছিলাম। মানে হলো নীলা হচ্ছে আমার বান্ধবী। যদিও আমি কক্সবাজারে থাকি, তবুও আমরা বেস্ট ফ্রেন্ড। তুমি ভুলে যেতে পারো, নীলা একবার তোমাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ সোনা, তোমাকে কক্সবাজার দেখে আমি অবাকই হয়েছিলাম। তখন নীলাকে কল দিই, নীলা আমাকে বলে তুমি বাসা থেকে পালিয়েছো, আর সাথে বলে তোমাকে প্রেমে ফেলতে। সেটা তো করতে পেরেছি, কিন্তু পুরোটা কমপ্লিট হবার আগেই তুমি আমাকে ছ্যাঁকা দিয়ে দিয়েছো। তুমি তোমার বাবার কাছে নিয়ে কি করতে চাইছিলা? তাহা না জানাই ভালো। নেহা, তুমি এখানে? ও সুমন, এখানে আসো, পরিচয় করিয়ে দিই। উনি? ও হচ্ছে সুমন, আমার হবু বর, ভালোবাসার মানুষ। 5 বছরের সম্পর্ক, আগামী মাসেই বিয়ে রূপ নেবে। আর সুমন, ওনাকে তো চিনোই তুমি। হাই, নাইস টু মিট ইউ। আচ্ছা নেহা, তোমার সাথে কথা আছে, চলো একটু। আচ্ছা আরিয়ান, বাই। বাই। ওরা চলে যায়। আরিয়ান খাটে যাইয়া বসে। ভাই রে ভাই, নীলা আসলে কি আল্লাহ ছাড়া কেউই জানে না। সবখানেই আমাকে ফাঁসিয়ে গেছে। কক্সবাজারে পালাইয়াও ওর হাত থেকে নিস্তার পাইনি। ভাগ্যিস নেহার কথা মতো ওর বাবার কাছে দেখা করতে যাই নাই, তাহলে কি যে হতো। ঢাকায় ফিরে এসেছি। যদি ওখানেই থাকতাম, বিয়ের চিন্তা করতাম, তাহলে নেহা আমাকে সেই বড় শেখা দিয়ে দিত। আল্লাহ বাঁচাইছে, বাঁচলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সেরা। এমন সময় নীলা আসলো। খাইতে আসুন নবাব। আসতেছি। আসতেছি কি, আবার আমার সাথে আই। আরিয়ান আর বসে না থেকে চলে গেল নীলার পিছু পিছু ডিনার করতে। কয়েকদিন পর। কি বন্ধু, কেমন চলছে? আর বলিস না ভাই, জীবন আগের থেকে বেশি প্যারাময়। উঠতে বসতে, খাইতে, শুনতে নীলার কথা শুনতে হয়। আরে কি কষ্ট তোর। হরে ভাই, জীবনটা নরক হয়ে আছে। আচ্ছা, এখন আর আমি কিছুই কমু না, আর কিছু কইলে তা যদি আবার তোর নীলা জানে, তোর উপর দিয়া বাইক যাবে। আরিয়ান, তিশার বাড়ির অ্যাড্রেসটা দিস। তিশা কেন রে? তুই না তোর বোন একটা আমার নামে লিখে দিছস। আমার তিশাকে ভালো লাগছে, ওর বাসায় বিয়ের প্রস্তাব দিব। আব্বু আম্মু রাজি আছে। কি ব্যাপার, সামথিং অন্যরকম? যা ভাবছিস তাই। বিয়েটা জলদিই করতে চাই। অনৈতিক সম্পর্কে বেশি দিন থাকতে চাই না। বিয়ে করে বোর সাথেই প্রেম করব। বাহ, ভালো তো। আচ্ছা, আমি তাহলে ঘটকগিরি শুরু করে দেই। শাওন, কিছু বলিস না কেন? কি বলবো, পপি কোনোদিন আমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবে, তার তো ঠিক ঠিকানা নাই। শালা, সবাই যদি বিয়ে কইরা ফেলিস, তাহলে আমি আর বাকি থাকবো কেন? আমিও আজকে বাবা মায়ের সাথে কথা বলবো। সবাই সবার মতো চলে গেল। পরদিন সকাল সকাল আরিয়ানের মোবাইলে কল আসলো। শাওন কল দিছে, রিসিভ করলো। কই রে তুই? ঘুমাই। জলদি নিচে আয়, হাসপাতালে যেতে হবে। সকাল সকাল হাসপাতালে কেন রে?
আরে হাবিব কাল ওর বাপের কাছে বিয়ার কথা বলছিল, তারপর নাকি দিচ্ছে কানের নিচে 3টা। শালা জ্ঞান হারিয়ে ফেলেছে, হাসপাতাল আছে। হাই হাই, বলিস কি? 2টা মিনিট দাঁড়া, আমি আসতেছি। জলদি আই। আরিয়ান জলদি ফ্রেশ হয়ে চলে গেল। হাসপাতালে বেডে হাবিব শুয়ে আছে। হাবিবকে দেখে শাওন, তুষার, আরিয়ান হাসতে লাগলো। আরো কত কিছু দেখতে হইব জীবনে। দোস্ত, বিয়ের বুধ গেছে নি? শালার ভাই শালারা, দাঁত দেখায় হাসিস না। দেখ, ইচ্ছে করে অজ্ঞান হয়েছিলাম। আমাদের কি বোকা মনে হয়? তুই তো বোকাই। আব্বুকে যখন বিয়ের কথা বলেছি, আমাকে বলে বিয়ে করে খাওয়াবো কি, চলবো কিভাবে ঘ্যান ঘ্যান করতেছিলাম, তখনই দিল এক থাপ্পড়। তখনই চিন্তা করলাম আম্মু তো আমার প্রতি দুর্বল, তাই আরেকটা থাপ্পড় দিতে আমি গেলাম অজ্ঞান হইয়া। আর কোনোভাবেই চোখ খুললাম না। হসপিটালে অ্যাডমিট করলো। ওদিকে আম্মু গেল আব্বুর সাথে লেগে, বাজাল চরম ঝগড়া। আব্বু আর রাজি না হয়ে পারলই না। সকালে আমার কানে বিয়ের কথা বলতেই চোখ খুলে ফেললাম। এই সুখবর দিতেই তো তোদের ডাকলাম। এই যে ভাইরা, আপনারা যারা বিয়ে করতে পারছেন না, এই টেকনিক ইউজ করতে পারেন। তোর মাথায় এত বুদ্ধি, বাহ বাহ। তোরাই ভবিষ্যৎ, আমরা তো বর্তমান। ভাইরে ভাই, যা শুনাইলি। 2 দিন পর। দোস্ত, বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসেই বিয়ে। বাহ, কংগ্রাচুলেশন দোস্ত। তোমার ফাতরা বুদ্ধিও সাকসেসফুল, বাহ। অথচ দেশের পোলাফান এসব আজাইরা বুদ্ধির অভাবে বিয়ে করতে পারে না। কিরে আরিয়ান, তুই কিছু বল। ওদিকে আরিয়ানের চোখ অন্য জায়গায় আটকে গেছে। সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে, অপরূপ সুন্দরী, দেখতে মাশাআল্লাহ ক্র্যাশ খাওয়ার মতো। কোথায় তাকিয়ে আসছিস তুই বেটা? আরিয়ানের কানে কিছুই যাচ্ছে না। ওরাও বুঝে গেল আরিয়ান কোথায় তাকিয়ে আছে। নীলা জানতে তোকে মেরে ফেলবে রে, চোখ নামা। আরিয়ান দাঁড়িয়ে গেল, এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। ওদিকে নীলাও চলে আসলো। আরিয়ান যে মেয়েটার দিকে যাচ্ছে তা খেয়াল করলো। নীলার মাথা গেল গরম হয়ে। কথায় আছে না, স্বভাব যায় না ধুলে। শালা লুচ্চা, তোর লুচ্চামি জীবনেও যাবে না। তোকে আজকে আমি খাইছি। রাগে গজগজ করতে করতে আরিয়ানের দিকে আসতে লাগলো। আরিয়ানও আগাচ্ছে, নীলাও আসতেছে। আরিয়ান মেয়েটার মুখোমুখি। হঠাৎ সবাই চমকে গেল। নীলা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আরিয়ান সোজা গিয়ে একটা ছেলের সাথে হাতে হাত মিলালো, তারপর কোলাকুলি করলো। কিছুক্ষণ কথা বলে ফিরতেই আরিয়ান নীলার সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে শাওন, তুষার, হাবিবও কাছে এসে গেছে। কি হয়েছে? এইভাবে চেয়ে আসো যে? ছেলেটা কে? আমার ফ্রেন্ড। আগে তো কখনো দেখিনি। কেমন ফ্রেন্ড তোমার? আরে চিনবা কিভাবে? আমার ক্লোজ ফ্রেন্ড না তো। আসলেও একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো। মেয়েটাও প্রচুর ভালোবাসতো, তবে ভুলবশত মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। পরে বিয়ে করে ফেলে ওরা, কিন্তু পরিবার মানছিল না। তাই আমাদের এক্স বয়ফ্রেন্ড সংগঠনের হেল্প চাইছিল, সাহায্য করেছিলাম। সবাই মেনেও নিয়েছে, এর জন্যই আমাকে ধন্যবাদ দিতে এসেছিল। তোমার চেহারা দেখে তো বিশ্বাস হচ্ছে না। ভালো করে দেখো বাবু। এবারের মতো ছেড়ে দিলাম। নীলা চলে গেল। এসব তো আমরা জানতাম না। কবে করলি? হিন্দে আই উইন্দে যাই, হেমনে অমনে তেমনে কইছিলাম। নো মোর প্রশ্ন, ক্লাস আছে, চল। আরিয়ান হাঁটা ধরল। দেখতে দেখতে আরিয়ানের অনার্স পরীক্ষা শেষ। তো একদিন রাতের বেলা রুমে বসে আছে। নীলা রুমে আসলো। নীলা, এই নীলা। কি বলবা বলে ফেলো। কিছু না। বললে বলো, না বললে নেই। আসলে আর কতদিন? কি কতদিন? এক রুমে আছি পাশাপাশি, তবুও ইয়ে করতে দিচ্ছ না। ওই ইয়ে কি রে? ইয়ে কি? মানে বাচ্চা নেওয়ার জন্য যা করতে হয়। ঝাড়ুর মার খাইতে ইচ্ছে করে? না, বলছিলাম কি তুমি জানো তিশা প্রেগনেন্ট? হ্যাঁ জানি তো। মানে তুষার বিয়ে করলো 2-3 মাস, এর মধ্যেই ওর বউ প্রেগনেন্ট। আর আমি করে ফেলছি 8-9 মাস চলছে। লোকে কি ভাবছে বলো তো? কি বলতে চাও সোজা বলো। তোমাকে ছুতে চাই। ওহে বৎস, তোমার চোখ এখন অন্যদিকে চলে গেছে। কিছু বললাম না, একদম আমার এক্সাম শেষ হবে, তারপর বাকিটা ভাবা যাবে। এখন তুমি আমাকে ছুতেও পারবা না, কিছু করতেও পারবা না, ঠিক আছে? মনে থাকবে? মন খারাপ করে আরিয়ান ঘুমিয়ে গেল।
পরদিন বন্ধুরা সব একসাথে। জীবনটা বেদনা, নীলা আমাকে কাছেও ঘেঁষতে দেয় না। তুষারি ভালো আছে, সবার আগে সুখবরও দিয়ে দিচ্ছে, অথচ আমাদের গুলা এক একটা দাজ্জাল। সারা জীবন প্রেম করে বেড়াইছো তো আর এখন কি পাইবা? আল্লাহ বলে দিছে না, যে যেমন সে পাইবেও তেমন। সারা জীবন প্রেম করে বেড়াইছো, এখন সেটার ফল পাইতেছ। আমার বউটা ভালো আছে, আমার সব কথা শুনে, তবে খাচুনি দিয়া পিডাই, তাই তো আর কইতো হবে না। তা আমরা জানি আমার বউয়ের তো আমি ধমকের ঠেলায় চুপ করিয়ে রাখবো, আমার মুখের উপর কথা বলার সাহস পাবে না। এমন সময় শাওনের ফোনে কল আসলো, পপির কল। রিসিভ করলো। হ্যাঁ বাবু বলো। তোর বাবুর গুস্তি কিলাই। কোথায় তুই? বাসায় আয় জলদি। কেন বাবু কি হয়েছে? কেন বাবু কি হয়েছে? আরিয়ান ভাই, তুষার ভাই, হাবিব ভাই বিয়ে করে ফেলেছে। তুষার ভাই তো আবার বাবাও হতে চলেছে। আমরা বিয়ে করব কবে? বিয়ে সেটা কি খায় না পড়ে? ফাজলামি করবি না একদম, জেলে ভরে দিব। আরে বাবু রাখছো কেন, করবো তো। কবে করবি? তার আগে তোমার আমাকে কথা দিতে হবে। কি? তুমি যেমন চিকুন চাকুন আছো অমনই থাকতে হবে। বিয়ের পর যদি ফুলকপির মতো ফুলে যাও তাহলে কিন্তু ছেড়ে দিব। হব না, আমি পুলিশের মাইয়া, কিভাবে শরীর ঠিক রাখতে হয় আমার জানা আছে। তাহলে অপেক্ষা করো, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। ওকে, লাভ ইউ বাবু। ফোন কেটে দিল। কি রে, কি হয়েছে? উফ, একটাও ফাও ফেচাল, সবাই বিয়ে করেছে, আমরা করব কবে? আর বাপের ভয় দেখাই তো করে ফেল না, সমস্যা কোথায়? সমস্যায় পপি যদি ফুলকপি হইয়া যায়, যেমন অধিকাংশ মেয়ে হয় এমনই দেখতে ওরে ভালো লাগে। ফুলকপি হইয়া গেল আর নিতে পারবো না। আটা শেষে আরিয়ান বাসায় চলে গেল। রাতে খেতে বসেছে সবাই। আরিয়ান, জানিস মিথিলার মেয়ে হবে? না তো, তোমার মুখ থেকেই শুনলাম। আল্লাহ জানে আমরা কবে দাদা দাদি হব। আমাকে বলে লাভ কি? আমি তো হতেই চাই, যাকে বলার তাকে বলো। অন্যদিকে নীলাও চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে রুমে আসতেই, শুনেছো আম্মু কি বলেছে? তো কি, আমি আমার কথাই আছি, এখন হবে না মানে হবে না। দেখ, তোমাকে বোঝানো থেকে কুত্তাকে বোঝানো ভালো। আরিয়ান শুয়ে পড়ল। কয়েক বছর পর। দেখো তো বাবা, কোনটা ভালো লাগে? চিপস খাবা, চকলেট খাবা, নাকি আইসক্রিম খাবা? আইসক্রিম খাবো। ছোট তো আইসক্রিম উচ্চারণ করতে পারে না। আরিয়ান দুটো আইসক্রিম কিনে দিল তৃষানকে। আরে ভাই, যা ভাবছেন তা নয়। আরিয়ানের ছেলে নয়, তৃষান হলো তুষারের ছেলে। তুষার তৃষানকে কোলে তুলে নিল। তোর ছেলেটা ভারী মিষ্টি তো। মিষ্টি না রে ভাই, প্রচুর দুষ্টু। এমন সময় নীলা কল দিল। হ্যাঁ বলো। আমাকে শপিং এ যাবার কথা ছিল, ভুলে গেছো নাকি? জলদি আসো। আচ্ছা আসতেছি। বলেই ফোন কেটে দিল। আচ্ছা দোস্ত, বাসায় যাই, নীলাকে নিয়ে শপিং করতে যাব। আচ্ছা যা, আমিও বাসায় যাই। আরিয়ান বাসায় এসে নীলাকে নিয়ে শপিং করতে গেল। শপিং করতে করতে হঠাৎ শাওনের সাথে দেখা, সাথে পপিও আছে। কি রে তোরা এখানে? এই তো সায়ানের জন্য কিছু খেলনা কিন্তু এসেছি। ইস ভাইয়া, আপনার ছেলেটা প্রচুর কিউট। বলেই কোলে তুলে নিল নীলা। আপনারা নিচ্ছেন না কেন? আমাকে জিজ্ঞাসা করে লাভ কি, নীলাকেই জিগাও। ও কিছু না, খুব জলদি আমাদেরও আসবে। তুষারের হলো, আমার হলো, হাবিবের হলো, খালি তোরই বাকি আছিস। কি যে করতাছিস তোরা? আমরা যেমন সেম এজ ছিলাম, আমাদের বেবিগুলো সেম বয়সের হলে হেব্বি হতো, পরস্পর বজায় থাকতো। অলরেডি তোমার ছেলে তোমার সব পেয়ে গেছে, বেশি কথা বলিও না। আচ্ছা এসব পরেও বলা যাবে, এখন যা করতে আসছি করে চলে যাই। চলো। নীলা হাঁটা ধরল। এমন সময় শাওন আরিয়ানের হাত ধরল। কি হয়েছে? আরিয়ানের কানে বলল, তুই কি কোনোভাবেই কমজোর? হারবাল খাবি? দেখ শালা। শাওনকে ধাক্কা দিয়ে আরিয়ান চলে আসলো। শপিং শেষে বাসায় চলে আসলো। রুমে এসে আরিয়ান চুপ করে মনমরা হয়ে বসে আছে। এমন সময় নীলা ভিতরে আসলো, আরিয়ানকে দেখলো। এইভাবে বসে আছো কেন? তো কি করব, আমার পরে বিয়ে করে সবাই বাবা হয়ে গেছে, আর আমি? সবাই যে যা পারছে বলছে, অনেকে অক্ষম বলতেছে আমাকে। আব্বু আম্মু
ইনডিরেক্টলি বোঝায় যে নাতি নাতনি কবে হবে। তো মনমরা থাকবো না তো কি হবে? খেতে আসো। খাবো না, ক্ষুধা নেই। আসো জলদি। নীলা চলে গেল। খাওয়া দাওয়া শেষ। আরিয়ান রুমে এসে শুয়ে পড়ল। নীলা পরে আসলো। আরিয়ান, আরিয়ান, বলো, শুনতেছি। তুমি যদি চাও করতে পারো। আরিয়ান এক লাফে শোয়া থেকে বসে গেল। কি সত্যি? সত্যি, সব নির্দেশ তুলে নিলাম, প্রমিস তুলে নিলাম। হায় হায়, হাম তো পাগল হো গয়া। আরিয়ান উঠে সোজা নীলাকে কোলে তুলে নিল। আরে আস্তে, আমি উড়ে যাচ্ছি না তো বাবু। কোনো কথা হবে না, জাস্ট ভূমিকম্প চলবে সোনা। আর বলা যাবে না, বাকিটা ইতিহাস। কয়েক বছর পরে। দোস্ত, আমারে ছেলে বড় বদমাইশ হয়ে গেছে রে। কেন, কি করছে? আর বলিস না, আমি যা করতাম পুরো আমার মতোই। মেয়েদের সাথে খালি বন্ধুত্ব করতে যাই, কিছু বলতে গেলেই নানা পুলিশ কমিশনার এইটা বলে আমাকে ভয় দেখায়। আর পপি তো আল্লাহ হাত দিলে মাশাআল্লাহ এখন ফুলকপি। ওয়া ওয়া, তুষার, তোরটার কি অবস্থা? আমারটা খুব ভালো, ভদ্র, পড়াশোনায় মনোযোগী, আলহামদুলিল্লাহ। অন্তত হাবিবের ছেলের মতো না। কি করব বল, আমরা যা করেছি তা যদি ছেলে করে তাহলে শাসনটা করব কিভাবে? হায় রে, তবু সেই লেভেলের অবস্থা। আমার ছেলে তো একদমই আমার মতো হয় নাই, খুবই ভদ্র, সুশীল। আলহামদুলিল্লাহ, ভালো করে শিক্ষা দিতে পারছি। শালা তুই ছিলি লুচ্চার নম্বর 1, তোর ছেলে এমন বিশ্বাস হচ্ছে না। ওই বেটা, লুচ্চা কারে কস? আমার মতো ভদ্র অত্র এলাকায় একজনও ছিল না। ওকে, তা সবাই জানে, আমরাও জানি, গল্পের পাঠক পাঠিকায় সবাই জানে। যাকেই জিজ্ঞাসা করবি আরিয়ান কেমন, সবাই বলবে আরিয়ান মানেই ভদ্র। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। তোর ছেলে ভালো তো, আলহামদুলিল্লাহ। চল আজকে তোর বাসা থেকে ঘুরে আসি। যাইবি? আচ্ছা চল। সবাইকে নিয়ে আরিয়ান বাসায় আসলো। কলিং বেল চাপলো, দরজা খুলছে না কেউ। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। আরিয়ানও ভিতরে প্রবেশ করলো। এমন সময় সাইফ এসে আরিয়ানের পেছনে লুকালো। সাইফ হলো আরিয়ানের ছেলে। অপরদিকে নীলার হাতে ঝাড়ু। পাপা বাঁচাও। ওয়েট ওয়েট, নীলা, কি হয়েছে? ওরে মারছো কেন? মারবো না, তোর আদর করব। দুদিন আগে স্কুল থেকে বিচার আসছে, কোন মেয়েকে নাকি থাপ্পড় দিছে। আর আগে একবার আসছে কোন মেয়েকে নাকি প্রপোজ করছে। আজকে বিচার আসছে কোন মেয়েকে নাকি প্রপোজ করছে। রাজি হয় নাই, তাই হুমকি দিছে তুলে নিয়ে আসবে। আজকে ওরে আমি খাইছি, বাবার মতো হবে। হাড্ডি একদম ভাঙা ঘরে বসাই রাখবো। আরিয়ান হাঁ হয়ে আছে। পেছন থেকে তুষার, হাবিব, শাওন সামনে আসলো। বাহ দোস্ত বাহ। क्या बात है मेरा दोस्त। অনেক অনেক ভালোবাসা রইলো, নিজের ছেলেকে সামলাও। ওরা চলে গেল। ছেলে বাপের মতোই হয়েছে, তুমি ওরে সামলাও, না হলে আমি কিন্তু মাইরা ফেলবো। স্কুল থেকে আরেকবার নোটিশ আসলে ভালো করে বোঝাও নিজের ছেলেকে। আচ্ছা তুমি যাও, আমি বুঝাচ্ছি। নীলা চলে গেল। আরিয়ান সাইফকে সামনে আনলো। দেখ বাপ, এসব কি শুনি আমি? আমি কি করব? মেয়েরাই গা ঘেঁষে বন্ধুত্ব করতে আসে। বন্দুক তো করবি, তো প্রপোজ, থাপ্পড় এসব কেন? জানি না আব্বু, মেয়েদের দেখলেই চোখ লক লক করে, ভালো লেগে যায়। তাই মানলাম, যা। তো করলে একজনের সাথে কর, এতজনকে করার কি আছে? আরে আব্বু, তুমি সিনেমায় দেখো না, একটা প্রেম করলে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। তুমিও তো আম্মুর থেকে খেয়েছিলা, আর সব তো আমি জানি। তাই আমি তোমার ছেলে হয়ে ছ্যাঁকা খাবো? কেমন দেখায় বলো? তাই একসাথে 5-6টি ট্রাই করি। দেখ বাপ আমার, ভালো হয়ে যা। তোর মা তো তোকেও মারবে, সাথে আমাকেও মেরে কবরে পাঠিয়ে দিবে। যদি ভালো করে পড়াশোনা করো, এসব দুষ্টামি ছেড়ে দাও, রেজাল্ট ভালো করো, তাহলে প্রতি বছর আমার থেকে নতুন নতুন পুরস্কার পাবা। আমি প্রমিস করছি। সত্যি? সত্যি। ওকে, আজ থেকে সব দুষ্টুমি বন্ধ। আজ থেকে শুধু পড়াশোনা করব। যাও, এবার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে সরি বলো, আর বলবা আর কখনো কোনো নালিশ আসবে না। ওকে আব্বু। সাইফ চলে গেল নীলার কাছে। আরিয়ান ফ্লোরে বসে পড়ল। আল্লাহ, আর যাই করো, ছেলেটাকে আমার মতো বানাইও না, ভালো বানিয়ে দিও। প্রমিস তো করলো, আল্লাহই জানে ভবিষ্যতে কি করে। এখনই এইসব, আর সামনে